আলো মায়ের রুমে এসে বসেছিল। মায়া বাহিরে থেকে রুমে এসে আলোকে দেখে বিরক্তিতে ব্রু কুঁচকে ফেলে। আলো মায়াকে বলে, আমি জানি তুই কখনো আমাকে নিজের বোন ভাবিসনি, সবসময় আমাকে নিজের শত্রুই ভেবে গেছিস। বিশ্বাস কর, আমি কখনো তোর খারাপ চাইনি, আজও চাই না। তাই বড় বোন হিসাবে তোকে একটা পরামর্শ দিতে চাই। তুই সাজিদ ভাইয়ের সাথে নিজেকে জড়াস না। লোকটা এর আগেও তোকে ঠকিয়েছিল, তাকে বিশ্বাস করে দ্বিতীয়বার আর এই একই ভুল করিস না। আলোর কথা শুনে খেপে যায় মায়া। সজোরে আলোর গালে থাপ্পড় বসিয়ে দেয়। আলো স্তব্ধ হয়ে যায় আকস্মিক ঘটনায়। আমি খুব ভালো করেই জানি তুই এই কথাটা কেন বলিস। তুই চাস না আমি সাজিদ ভাইয়ের সাথে সুখে সংসার করি। তোকে খুব ভালো করে চেনা আছে, ছোটবেলা থেকে আমাকে তুই সহ্য করতে পারিস না। এর আগেও সাজিদ ভাইকে আমার থেকে দূরে করে দিয়েছিলি, যার ফলে সাজিদ ভাই সেবার আমায় কষ্ট দিয়েছিল। এখন যখন দেখছিস সাজিদ ভাই আমার আমার নিজের জীবনে ফিরিয়ে নিতে চাচ্ছে, তখন নতুন নাটক শুরু করছিস। মায়ার কথাটা শুনে আলোর মন ঘৃণায় ভরে ওঠে। মায়াকে জোরে একটা থাপ্পড় মেরে আলো বলে, আমি তোর ভালোর জন্যই বলেছিলাম, সেখানে তুই কি না আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করলি। ছি, তুই কি নিজের বোন ভাবতেও ঘৃণা হচ্ছে। একদিন তুই নিজের ভুল ঠিকই বুঝতে পারবি, তখন আফসোস করেও লাভ হবে না। আলো আর এক মুহূর্ত ব্যয় না করে মায়ের রুম থেকে বেরিয়ে যায়। মায়া নিজের গালে হাত দিয়ে ফুঁসতে থাকে। সজীব আজ অনেকদিন পর নিজের মামার বাড়িতে এসেছে। উদ্দেশ্য মোনালিসার সাথে দেখা করা। মোনালিসার মা বাবা অনেক আগে একটি দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে মামা বাড়িতেই এসে থাকে। সজীব তার মামা বাড়িতে আসতে তার বড় মামি লুবনা এসে বলে, সজীব তুই এসেছিস, দেখ না মোনালিসা সেই সকাল থেকে রুম থেকে বের হয়নি। এতবার করে ডাকলাম তবুও দরজা খুলছে না। আমার খুব ভয় করছে। তোর মামাও নেই বাড়িতে, মেয়েটা যে এত সমস্যা সৃষ্টি করে কি আর বলবো। তুমি চিন্তা করো না মামি, আমি দেখছি কি হয়েছে। সজীব গিয়ে দুইবার দরজায় টোকা দেয়, কিন্তু মোনালিসার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ভয়ে সজীবের পুরো শরীর যেন কাঁপতে থাকে। তার মনে হতে থাকে মোনালিসা নিজের কোনো ক্ষতি করলো নাকি। সজীব আর অপেক্ষা করতে পারে না, দরজাটা আবার জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে। ভিতরে গিয়ে যা দেখে সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মোনালিসা অচেতন হয়ে পড়ে আছে এলোমেলো বিছানায়, তার হাত গড়িয়ে রক্ত পড়ছে। সজীব জ্ঞানশূন্য হয়ে ছুটে যায় মোনালিসার কাছে। মোনালিসাকে কোলে নিয়ে পাগলের মতো ছুটতে থাকে হসপিটালের উদ্দেশ্যে। মোনালিসার হাতে শক্ত করে কিছু একটা ধরে রেখেছিল। সজীব হাতটা আগলা করতে দেখতে পায় একটি চিঠি। সজীব চিঠিটা পকেটে রেখে মোনালিসাকে হাসপাতালে নিয়ে যায়। মোনালিসার ট্রিটমেন্ট শুরু হয়। সজীব পকেট থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে। সেখানে লেখা, আমি জানি আমার এই সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হয়নি। আত্মহত্যা মহাপাপ, সেটা আমি খুব ভালো করে জানি। বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে পদ্ধতিটাই আমার কাছে সহজ মনে হলো। আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু সাজিদ ভাই আমায় বাঁচতে দিল না। ভুলটা আমারই। সজীবের মতো হীরাকে কাজ ভেবে সাজিদের মতো কাজের পিছনে ছুটলাম। সাজিদকে খুব ভালোবেসেছিলাম আমি। যখন তার বিয়ের খবর পাই তখন আর নিজেকে সামলাতে পারিনি। পুরো পৃথিবী আমার জন্য যন্ত্রণাময় হয়ে গেছে। বুকে একরাশ যন্ত্রণা নিয়ে আমি আর থাকতে পারছিলাম না। তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। জীবনে শুধু একটাই আফসোস থেকে যাবে, সাজিদকে সুখী দেখা। আমি চাই সাজিদ যেন তার উপযুক্ত পাপের শাস্তি পায়। চিঠিটা পড়ে হাত মুষ্টিবদ্ধ করে নেয় সজীব। সাজিদকে নিজের ভাই ভাবতেও তার নিজের উপর রাগ হচ্ছে। সজীব নিজের কাছে নিজের শপথ করে সাজিদকে তার কর্মের উপযুক্ত শাস্তি সে নিজ হাতে দিবে। আলো নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য একা একা একটু বাহিরে ঘুরতে বেরিয়েছে। তখন মায়ের কথাগুলো শোনার পর থেকে আলোর মন মানসিকতা একদম ভালো নেই। আলো আপন মনেই হাসছিল। আচমকা পিছন থেকে কেউ আলোর শাড়ির আঁচল টেনে ধরে। আলোর রাগ এতে যেন আরও বেড়ে যায়। কোনো কিছু চিন্তা ভাবনা না করে পিছনে ফিরে ব্যক্তিটির গালে থাপ্পড় বসিয়ে দেয়। জসিম অগ্নিদৃষ্টিতে তাকায় আলোর দিকে। তাকে চোখ দেখে মনে হচ্ছিল আলোকে ঝলসে দেবে। আলোকে রাস্তায় এভাবে যেতে দেখে জসিম, তখন তার মাথায় দুষ্টুমি আসে। আলোকে বিরক্ত করার জন্য সে তার আঁচল টেনে ধরে, আর তখনই আলো তাকে এভাবে থাপ্পড় মারে। জসিমের দিকে তাকাতে ভয়ে আলোর গলা শুকিয়ে যায়। জসিমকে গোটা মহল্লার সবাই চেনে। সে যে কতটা ভয়ানক আলোর সে সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে। এভাবে তারা রাস্তায় জসিমকে এভাবে মারার ফল যে কতটা মারাত্মক হতে পারে সেটা ভেবে আলোর অন্তরাত্মা কেঁপে ওঠে। জসিম সবার সামনেই আলোকে হুমকি দেয়, কাজটা তুই ভালো করলি না আলো। ভেবেছিলাম তোকে ভালোবেসে নিজের ঘরের বউ করে নিয়ে যাব। এখন তোর আর তোর বাবার এরকম ব্যবহার দেখে আমার সেই ইচ্ছে নেই। খুব অহংকার না তোদের বাপ বেটির? তোদের এই অহংকার কীভাবে শেষ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এবার তোরা দেখবি জসিমের আসল রূপ। এমন হাল করবো যে লোক সমাজে মুখও দেখাতে পারবি না।
কথাগুলো বলে জসিম চলে যায়। রাস্তায় উপস্থিত অনেক মানুষ এতক্ষণ দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। প্রত্যেকেই অদ্ভুতভাবে আলোর দিকে তাকায়। একজন তো এগিয়ে এসে বলে, তুমি সত্যি ভুল করছো আলো। জসিমকে আমরা সবাই খুব ভালো করে চিনি, এমনিতেই তুমি ডিভোর্সি হয়ে পড়ে আসো। এখন যদি জসিম আরও কোনো বড় ক্ষতি করে দেয় তখন কি হবে? নিজের ভালো পাগল হয়ে বুঝে। আলো কি বলবে ভেবে পাচ্ছিল না। ভয়ে তার বুক ও বাসা বাঁধে। এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দেয়। এখন বাইরে থাকা মোটেও সুবিধার নয়। আলো বাড়িতে এসে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। ভয়ে জড়সড় হয়ে গেছে আলো। জোনাকি সবেমাত্র রান্নাবান্নার কাজে মালেকা বেগমকে সাহায্য করে রুমে এসেছিল। জোনাকি আলোর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে আলো, তুই এত ভয় পাচ্ছিস কেন? সাজিদ ভাইয়ের কথা ভেবে? আমি আম্মুর কাছে ওনার ব্যাপারে সব শুনলাম। উনি যে এত খারাপ মানুষ সেটা আমি কল্পনাতেও করিনি। উনি তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোর আপু আছি না, আমি তোকে আগলে রাখবো। আলো জোনাকিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে জসিমের ব্যাপারে পুরোটা তাকে বলে। জোনাকি সব শুনে হতবাক হয়ে যায়। বোনের চিন্তায় সেও ভীত হয়ে পড়ে। কাজটা তো ঠিক করিসনি আলো। জসিম যা ভয়ানক লোক, এখন না জানি কি করে। এখন থেকে তুই আর বাড়ির বাহিরে যাবি না। যখন যা প্রয়োজন হবে আমায় বলবি, আমি এনে দিব। ঠিক আছে আপু। জোনাকি আলোকে নিশ্চিত হতে বলে নিজেও স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছিল না। জসিম যে আলোর কোনো ক্ষতি না করে চুপ হয়ে বসে থাকবে সেটা জোনাকি খুব ভালো করেই জানে। অন্যদিকে জসিম তার সেলাদের সাথে কথা বলছিল আলোর ব্যাপারে। শোন, তোরা যে করে হোক আলোকে তুলে নিয়ে আসবি। আমাকে যে আমি যে পরিকল্পনা করছি সে অনুযায়ী কাজ করবি। এবার ওই শালি টের পাবে জসিমের সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম। আলো অনেকক্ষণ থেকে একা নিজের রুমে বসে আছে। ভয়ে তার অবস্থা খুবই শোচনীয়। জোনাকি সে কখন মুদি দোকান থেকে চাল আনতে বাজারে গেছে এখনও ফিরেনি। আলোর ভয় একটার ব্যাপার নিয়ে, মুদি দোকানের পাশেই তো জসিমরা আড্ডা দেয়। গতকালের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য না আবার তারা জোনাকির কোনো ক্ষতি করে দেয়। ঘড়ির কাঁটায় সময় যত এগুচ্ছিল আলোর ভয় ততই বৃদ্ধি পাচ্ছিল। একসময় আলোর ভয়টাই সত্যি হয়। ফোনে মেসেজের টুংটাং শব্দ আসতে আলো আটকে ওঠে। কাঁপা কাঁপা হাতে ফোন হাতে নিয়ে মেসেজটা চোখে পড়তে আলো যেন দিশেহারা হয়ে যায়। মেসেজে স্পষ্ট করে লেখা, নিজের বোনকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি আমার আস্তানে চলে আয়। আর যদি তুই না আসিস তাহলে তোর বোনকে আর কোনোদিনও ফেরত পাবি না। চালাকি করে কাউকে আবার সাথে আনিস না, না হলে তোদের সবাইকে খতম করে দিব। মেসেজটা সিন করে আলো আর স্থির হয়ে বসে থাকতে পারে না। দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে ছুটতে থাকে জসিমের আস্তানায়। জসিম অট্টহাসিতে মগ্ন। তার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে জোনাকি। জোনাকি বলছিল, শয়তান ছেড়ে দে আমায়। আমার বোনটার এত বড় ক্ষতি কেন করতে চাইছিস? মেয়েটা এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছে। এখন তোর জন্য মেয়েটার বেঁচে থাকাই অসম্ভব হয়ে গেছে। জসিম হাসি থামিয়ে বলে, আমি তো চেয়েছিলাম আলোকে সুখী করতে, কিন্তু তোর বাপ আর বোনের যা তেজ সেটা আমার সহ্য হচ্ছিল না। সোজাই কথায় যখন কাজ হলো না তখন তো আমায় বাঁকা পথে হাঁটতেই হতো। তুই কোনো চিন্তা করিস না, তোর বোনকে এত কিছুর পরেও আমি নিজের বউ বানাতে রাজি আছি। তার আগে শুধু ওর তেজটা একটু কমাবো। রাস্তায় সবার সামনে জসিমের গালে থাপ্পড় মারার ফল তো ওকে ভোগ করতে হবে। হন্তদন্ত হয়ে ছুটে আসে আলো। আপু আপু বলে চিৎকার করছিল সে। আলোকে দেখে জসিম বলে, আমার কাছে শেষ পর্যন্ত ধরা দিতেই হলো তোকে। এবার তো সব তেজ আমি শেষ করব। জসিম আলোর দিকে এগিয়ে যেতে থাকে। আলো পালানোর চেষ্টা করে কিন্তু তার আগে জসিম শক্ত করে ধরে ফেলে আলোকে। সজীব হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় আলোকে ছুটে ছুটে কোথাও যেতে দেখে তার পিছনে আসে। এসে দেখে আলো জসিমের আস্তানার দিকে যাচ্ছে। সজীব তখনই বুঝতে পারে আলো নিশ্চয়ই কোনো বড় সমস্যায় পড়েছে। তাই তো আর কালক্ষেপণ না করে নিজের কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে আসে সজীব। সবাইকে নিয়ে একসাথে জসিমের আস্তানায় আসলে দেখতে পায় জসিম আলোর উপর জোর জবরদস্তি করছে। সজীব এবং তার বন্ধুরা মিলে জসিমের থেকে আলোকে বাঁচিয়ে নেয়। জসিমরা সংখ্যায় বেশি হলেও সজীব তার বন্ধুরা সবাই লাঠি ব্যাট হাতে নিয়ে এসেছে। জসিমদের হাতে কিছুই ছিল না, তাই জসিমরা তাদের সাথে পেরে ওঠে না। জসিম আর তার ছেলেদের মিলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আলো তখনও ঘোরের মধ্যে ছিল। আজকের ঘটনা যেন তাকে আরও বেশি অসহায় করে দেয়। জোনাকি নিজের বাহুতে শক্ত করে ধরে রাখে আলোকে। সজীব আলোর কাছে এসে বলে, তুই ঠিক আছিস তো? এভাবে বাঘের গুহায় ঢুকতে গেলি কেন? আমি যদি তোকে না দেখতাম তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত ভেবে দেখেছিস একবার? আপনাকে অনেক ধন্যবাদ সজীব ভাই। আলোর এখানে কোনো দোষ নেই। ওই জসিম আমাকে তুলে নিয়ে এসে আলোকে হুমকি দিয়েছিল। আমাকে বাঁচানোর জন্যই আলো নিজের ঝুঁকি মাথায় নিয়ে ছুটে এসেছিল। ঠিক আছে, তুই আলোকে নিয়ে বাড়ি যা। ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না। মেবি এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। ওর রেস্ট দরকার। জোনাকি আলোকে নিয়ে বাড়িতে চলে আসে। গোটা মহল্লায় আলোর ঘটনাটাও ছড়িয়ে পড়ে। কেউ কেউ আলোর পক্ষে কথা বলছিল তো কেউ আবার বিপক্ষে।
কারো কথা ছিল এরকম, ওই মেয়ের চরিত্রই তো ভালো না, স্বামী তো আর এমনি এমনি ডিভোর্স দেয়নি, নিশ্চয় চরিত্র দোষ ছিল। এখন বাপের বাড়িতে এসে নষ্টামি করতে গিয়ে ধরা পড়ে সব দোষ জসিমের উপর চাপিয়ে দিয়েছে। মালেকা বেগম আলোর বিছানায় বসেছিল, বয়া শোকে মেয়েটা একেবারে স্তব্ধ হয়ে আছে। মালেকা বেগম নিজের চোখের জলকে আর আটকাতে পারেন না। তোর সাথে কেন বারবার এমন হয় আমি জানি না আলো, আল্লাহ যে তোর ভাগ্যে কী লিখে রেখেছে আমার জানা নেই। আমি শুধু আল্লাহর কাছে এটুকুই চাইব, যেন তিনি তোর জীবনে একটুখানি শান্তি দেয়। এতক্ষণে আলো মুখ খোলে, মালেকা বেগমের কথায় বিপরীতে বলেন, আমি জানি আমার জীবনের সুখ এত সহজে ধরা দিবে না, আদৌ কখনো ধরা দিবে কিনা সেটাও জানি না। আমার জীবনে বোধহয় এখনও লম্বা একটা বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়া বাকি আছে। টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। সময় স্রোতও আরও কিছু দিন এগিয়েছে। আজ সাজিদ মায়ের গায়ে হলুদ, কোনোভাবে বিয়েটা আটকানো যায়নি, যার দায় অবশ্য পুরোটাই মায়ের ওপর বর্তায়। নিজের জেদের কারণে মায়া হয়তো নিজের সামনের জীবনটা একটা বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। যেটাকে নিজের সুখ ভেবে রঙিন স্বপ্ন দেখছে, সেই বিয়েটাই হয়তো মায়ের জীবনকে সম্পূর্ণ বেরঙিন বানিয়ে দিবে। মালেকা বেগম তপ্ত শ্বাস ফেললেন। আলো তার পাশেই ছিল। মালেকা বেগম আলোকে বলেন, আমার মেয়েটা এত অবুঝ কেন বুঝি না, শত চেষ্টার পরেও ওর জেদের কাছে আমাদের হার মানতে হলো। যতই হোক মায়া তো আমারই মেয়ে, সন্তান অবাধ্য হলেও মা বাবা সবসময় তাদের চিন্তাই করে। মায়ের জীবনটা নষ্ট হয়ে গেলে যে আমরাই সব থেকে বেশি কষ্ট পাবো। তুমি তো নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম আম্মু মায়াকে বোঝানোর, শুধু তুমি কেন, আমরাও তো কম চেষ্টা করিনি। এখন মায়া যদি নিজের ভালোটা বুঝতে না পারে সেখানে আমরা কি করব। আল্লাহর কাছে শুধু এতটুকু চাইব তিনি যেন মায়াকে সঠিক বুঝদান করেন। মায়া নিজের বান্ধবীদের সাথে সেলফি তুলতে ব্যস্ত। আজ তার আনন্দের কোনো সীমা নেই। সাজিদকে নিজের স্বামী হিসাবে পেতে যাচ্ছে ভেবে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে মায়া। মায়ার এক বান্ধবী তাকে ঠেস মেরে বলে, সাজিদ ভাই তাহলে শেষ অবধি তোরই হলো, তাকে একটু সামলে রাখিস। অনেকের তো আবার নজর আসে সাজিদ ভাইয়ের উপর। আমার হবু বর এত হ্যান্ডসাম যে একজনের শকুনের দৃষ্টি রয়েছে তার উপর। কোনো টেনশন নেই, ওই পেতনিটা সাজিদ ভাইকে আমার থেকে আলাদা করতে পারবে না। আলোর দিকে তাকিয়ে কথাটা বলে মায়া। আলোর খুবই কষ্ট হয় মায়ের এমন কথা শুনে। সেখানে দাঁড়িয়ে থাকার সম্ভবও ছিল না আলোর পক্ষে, তাই তো একছুটে সেখান থেকে চলে আসে। রুমে এসে জোনাকিকে দেখতে পায় আলো। জোনাকি আলোকে একটি হলুদ শাড়ি দিয়ে বলে, এই শাড়িটা পরে নে আলো, আমি নিজে পছন্দ করে তোর জন্য কিনে এনেছি, শাড়িটাতে তোকে খুব সুন্দর মানাবে। আলো জোনাকির দিকে তাকায়। জোনাকি দেখতে সেরকম সুন্দর নয় ঠিকই, কিন্তু তার চোখে মুখে মায়াবী একটা ভাব দেখা যায়। মেয়েটা আসলেও খুব মায়াবী। শাড়িটা হাতে নিয়ে আলো বলে, শুধু আমার জন্য শাড়ি কিনলে আপু, নিজের জন্য কিছু কিনলে না? জোনাকি আলোর মাথায় ঠাট্টায় উড়িয়ে দিয়ে বলে, আমাকে কি আর সাজলে ভালো লাগে? আমার যার রূপ, তাতে সাজলেও কি আর না সাজলেও কি। জানিস তো দুলাভাই যে আমাকে ছেড়ে দিয়েছে তার মূল কারণ এটা নয় যে আমি তাকে সন্তানের মুখ দেখাতে পারিনি। আমি যদি সুন্দরী হতাম তাহলে তিনি সব বলে আমায় ঠিকই নিজের করে রাখতেন। আমি স্বামীকে রূপের মায়া বেঁধে রাখতে পারিনি। জোনাকির কথাগুলো শুনে আলোর খুব খারাপ লাগে। 18 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল জোনাকির। তারপর 4 বছর স্বামীর ঘরে অনেক অত্যাচার সহ্য করে পড়েছিল। শেষে বাচ্চা না হওয়া দোয়াই দিয়ে জোনাকিকে বের করে দেওয়া হয়। জোনাকি নিজের 23 বছরের জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। এদিকে আলোর অবস্থাও ভিন্ন নয়। 20 বছরের জীবনে আলো নিজে অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে। আলো আর বেশি না ভেবে হলুদ শাড়িটা পরে বাহিরে আসে। শাড়িটাই সত্যি খুব ভালো মানিয়েছে আলোকে। আলো বাড়ির বাহিরে এসে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সাজিদকে মায়ের এক বান্ধবীর সাথে চুম্বনরত অবস্থায় দেখে ফেলে আলো। ঘৃণায় তার গা রিরি করে ওঠে। আলো চিৎকার করে বলে, কি হচ্ছেটা কি এসব? আলোর গলার স্বর কানে আসতে সাজিদ দ্রুত সরে আসে আর বলে, আমার কথা শোনো আলো, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার বন্ধুরা আসলে আমায় ডেয়া দিয়েছিল যে। আলো সাজিদের গালে থাপ্পড় মেরে বলে, তুমি যে এতটা নীচ সেটা আমি ভাবতেও পারিনি সাজিদ ভাই। তোমার মতো এত খারাপ একটা মানুষকে ভালোবেসে যে আমি নিজের কৈশোর পার করেছি, সেটা ভাবতেও এখন আমার নিজের উপর রাগ হয়। তোমার মতো ছেলেরা কারো ভালোবাসার যোগ্যই নও। সাজিদ আলো বাগে আনার জন্য নতুন ফন্দি করে। আলোকে নিজের কাছে টেনে নেয় সেই। আকস্মিক ঘটনায় আলো পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। নিজের শরীরে সর্বশক্তি দিয়ে সাজিদকে নিজে থেকে আলাদা করার চেষ্টা করেও ব্যর্থ হয় আলো। সাজিদ জোরপূর্বক আলোর কাছাকাছি যেতে থাকে। আলোকে আবার জোরে সোরে সাজিদকে একটা ধাক্কা দিয়ে নিজে থেকে আলাদা করে দেয়। ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। আশেপাশে অনেক মানুষ তাদের এই অবস্থায় দেখে নিয়েছে। সবাই সিসি করতে শুরু করে দিয়েছে। মানুষের ভিড় ঠেলে মায়া এগিয়ে এসে আলোকে জোরে একটা থাপ্পড় মেরে বলে,
এই তো লজ্জা করলো না এমনটা করতে? নিজের চরিত্র যে কতটা খারাপ সেটা মহল্লার সবাইকে না দেখালে ভালো লাগছিল না, তাই না? আম্মু আব্বু কোথায় তোমরা? দেখে যাও নিজের মেয়ের কি কীর্তি। আশাদুল করিম আলোর দিকে ঘৃণা ভরা চোখে তাকায়। যে বাবা চোখে এতদিন নিজের জন্য অকৃত্রিম স্নেহ দেখেছে, তার চোখে ঘৃণা দেখে আলোর খুবই কষ্ট হয়। আলো নিজের স্বপক্ষে বলে, বিশ্বাস করো তোমরা, আমার কোনো দোষ নেই। সাজিদ ভাই আমায় জোর করে নিজের কাছে টেনে নিয়েছে। মিথ্যে কেন বলছিস আলো? আমায় না তুই জোর করছে নিজের কাছে টেনে নিয়েছিস। আমাকে বললি তুই চাস না আমার সাথে মায়ার বিয়ে হোক, তুই আমার বউ হতে চাস। তুই চাস আমি তোর জীবনে সুখে ভরিয়ে দেই। একবারের জন্য হলেও নাকি তোর আমাকেই চাই। সাজিদের কথাগুলো শুনে রাগে খুবই ফেটে পড়ে আলো। নিজেকে দাঁতস্থ করে বলে, চুপ করুন আপনি, আর একটাও মিথ্যে কথা বলবেন না। আসমকায় আশাদুল করিম আলোর গালে সজোরে একটা থাপ্পড় মারেন। আকস্মিক ঘটনায় বেবাসেকা খেয়ে যায় আলো। যে বাবা কখনো তার সাথে রেগেও কথা বলেনি, সেই কিনা আজ তাকে সবার সামনে এইভাবে মারলো। আলোর কাছে সবটাই মিথ্যে মনে হলো। আলো অবিশ্বাসের চোখে তার বাবার দিকে তাকায়। আশাদুল করিম উপস্থিত সবার কাছে মাথা নিচু করে বলে, আমার মেয়ে যে এতটা নিচে নামতে পারে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি ওর হয়ে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। একজন বলে ওঠে, এরকম দুশ্চরিত্রা মেয়েকে ঘরে রাখছেন কেন? এরকম মেয়েদের জায়গা তো পতিতালয়ে। আরেকজন বলে, ঠিকই বলেছেন, এই কারণেই মেয়েটাকেও স্বামী ছেড়ে দিয়েছে। অবশ্যই মেয়েটাকে বাহিরে অন্য ছেলেদের সাথে। আলোর আর সহ্যই হচ্ছিল না। সে বুঝতে পারে এভাবে চুপ থাকলে কোনো লাভ হবে না। আলো কিছু বলার আগে মালেকা বেগম বলেন, আপনারা কোনো কিছু না জেনে শুনে একটা মেয়ের বিষয়ে এত কথা কিভাবে বলতে পারেন? আসাদ ভাই কি বললেন? আপনি আমার মেয়ের জায়গায় পতিতালয়ে হওয়া উচিত? আমার মনে হয় কথাটা আপনার জন্যই প্রযোজ্য। কি ভেবেছেন আপনি আমি আপনার ব্যাপারে কিছু জানি না? নিজের ঘরে বউ থাকতে আপনি অন্য নারীদের সাথে সম্পর্কে লিপ্ত। সেই হিসাবে দেখতে গেলে আপনিও একজন। জানি সবার শুধু মেয়েদের দোষী দেখে, ছেলেদেরটা দেখে না। তাই তো ছেলেরা হাজারটা সম্পর্কে লিপ্ত থাকলেও তাদের কিছুই বলে না। অথচ একজন নারীকে অনুমানের ভিত্তিতে কত কিছুই বলে দেওয়া যায়। আল্লাহ ভাই, আপনি বললেন আমার মেয়ের চরিত্র ভালো না। তাহলে শুনুন, আলোকে আমি জন্ম নাই দিতে পারি, কিন্তু ওকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। ওকে আমি ভালো করে জানি ও এরকম মেয়ে নয়। আপনারা কি জানেন আলোর স্বামী আতিক একজন দর্শক ছিল? কি হলো, অবাক হচ্ছেন বুঝি? হ্যাঁ, এটাই বাস্তব। এই কারণে আলো ওর স্বামীকে ছেড়ে দিয়েছে। এখন আপনারা যে এতক্ষণ ধরে এত কথা বলছিলেন, এখন বলুন তো আপনারা কি আপনাদের মেয়ে বোনদের এরকম ছেলের সাথে সংসার করতে দিতেন? মালেকা বেগমের কথা শুনে সবাই মাথা নিচু করে। আসাদ নামক ব্যক্তিটি অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য বলে, তাহলে এখন আমরা নিজের চোখে যা দেখলাম সেটা কি? আপনারা কেউ নিজের চোখে দেখেছেন কি? কি হয়েছে নিশ্চয়ই দেখেননি। তাহলে এত বড় কথা কেন বলছেন? কোন মুখে সেটাই বুঝতে পারছি না। আলো, তুই চল আমার সাথে। আর কেউ তোকে বিশ্বাস করুক বা নাই করুক, আমি সব সময় তোকে বিশ্বাস করি। আলো অশ্রুসুক্ত চোখে মালেকা বেগমের হাত ধরে বাড়ির ভিতরে চলে যায়। আলো সবসময় মালেকা বেগমকে নিজের আসল মায়ের মতোই দেখেছে। আজ মালেকা বেগম আবারও প্রমাণ করে দিলেন তিনি আলোকে নিজের মেয়েই পাবেন। আজ আলোর মা বেঁচে থাকলেও হয়তো তাকে এভাবেই রক্ষা করত। গোটা মহল্লায় এখন আলো সাজিদের ব্যাপারটা নিয়েই কথা বলছে। অনেকেই আলোর পক্ষে তো আবার অনেকে সাজিদের পক্ষে কথা বলছে। তবে বেশিরভাগ মানুষই সাজিদের পক্ষেই কথা বলছে। এমনটা হওয়াই স্বাভাবিক, কারণ আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। এখানে নারীদের দিকে সবাই যতই আঙ্গুল তুলে, পুরুষের বেলায় সেটা হয় না। এত কিছুর পরেও মায়া সাজিদের সাথে বিয়ের ব্যাপারে অনড়। আশাদুল করিমও সাজিদের পক্ষেই রয়েছেন। তিনিও এখন অন্য সবার মতো আলোকেই দোষী পাবেন। মালেকা বেগম এরকম পরিস্থিতি দেখে দীর্ঘ একটা শ্বাস ফেলে বলেন, তোমরা বাবা মেয়ে অনেক বড় ভুল করছো। সাপুরকে দূরে ঠেলে দিয়ে সাপকে কাছে টেনে নিচ্ছ। সবল তোমাদের খেতেই হবে। সজীব কিছু কাজে বাহিরে গিয়েছিল। বাড়িতে এসে পুরো ঘটনা শুনে মাথা গরম হয়ে যায়। সজীব সভাপতি তার ভাইয়ের ব্যাপারে সবই জানে, তাই খুব সহজে বুঝতে পেরেছে আলো নিরপরাধ। সব কিছুর পিছনে রয়েছে সাজিদ। সজীব বিড়বিড় করে বলে, তুই অনেক অন্যায় করেছিস ভাইয়া। এবার এক এক করে তোকে সব অন্যায় শাস্তি দিব আমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চারদিকে বিয়ের আমেজ। কিছুক্ষণ পরে মায়া এবং সাজিদের বিয়ে। তার আগে আশাদুল করিম কঠোর গলায় আলোকে বলে দিয়েছে, বিয়েটা হওয়ার পরে যেন সে বাড়ি থেকে বের হয়ে যায়। আলোর খুব অভিমান হয় তার বাবার কথায়। আশাদুল করিমও তার মেয়ের উপর এতটুকু দয়া দেখান না। মালেকা বেগম তাকে কতবার বোঝান যে মেয়েটাকে বের করে দিলে সে কোথায় যাবে, কি করবে। আশাদুল করিম সেসব নিয়ে কোনো কথাই বলেন না। জোনাকিও তার জামা কাপড় সব গুছিয়ে নিচ্ছে। যে বাড়িতে তার বোনের জায়গা হবে না সে বাড়িতে সেও থাকতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দুই বোন মিলে আজ সব কিছু সেরে দূরে চলে যাবে, নতুন করে নিজেদের জীবনটা শুরু করবে। জোনাকি আর আলো যাওয়ার জন্য প্রস্তুত হতে তখনই সজীব তাদের কাছে এসে বলে,
একটু অপেক্ষা করে যা তোরা, যাওয়ার আগে একটা ড্রামা তো দেখে যা। জোনাকি তখন জিজ্ঞেস করে, কি ড্রামা দেখার কথা বলছো সজীব ভাই? চল, গেলেই দেখতে পারবি। জোনাকিও আলো সজীবের সাথে যেতে লাগলো। বিয়ের আসরে বসেছিল সাজিদ এবং মায়া। মায়া আজ এত বেশি খুশি যে বলে বোঝাতে পারবে না। একে তো সাজিদের সাথে বিয়ে হচ্ছে, তার উপর বোনাস হিসাবে আলো জোনাকি আজ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মায়ার মনে হচ্ছিল আজ তার জীবনের সব থেকে খুশির দিন। এই খুশি আর বেশিক্ষণ স্থায়ী হয় না। কাজী সাহেব বিয়ের পড়ানো শুরু করার আগেই সজীব এসে বলে, অ্যাটেনশন প্লিজ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ এখানে কোনো বিয়ে হবে না। অনেক হিসাব নিকাশ নেওয়া বাকি, এখন সেই হিসাবে নেওয়া হবে। সাজিদ খুবই রেগে যায় সজীবের এমন কথায়। দেলোয়ারা সজীবকে জিজ্ঞেস করে, এসব তুই কী বলছিস সজীব? আজ তোর ভাইয়ের বিয়ে, আজকের দিনই আবার কেমন কথা? এটা মজা করার সময় নয়। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। দাঁড়াও আম্মু, আগে আমার পুরো কথাটা শোনো। সাজিদ ভাইকে তার পাপের শাস্তি পেতে হবে। সজীবের কথা শুনে দেলোয়ারা বেগম হতবাক হয়ে যান। সাজিদ এবার উঠে এসে সজীবকে বলে, তোর এসব নাটক বন্ধ কর। আমার বিয়ে দেখতে এসেছে সবাই, তোর নাটক দেখতে নয়। সজীব বাঁকা হেসে বলে, তোমার বিয়ে? এতগুলো মেয়ে সর্বনাশ করে এখন তুমি শান্তিতে বিয়ে করে নিজের জীবন অতিবাহিত করবে? সেটা তো হতে পারে না। মানে কি বলছিস তুই এসব সজীব? ঠিকই তো বলছি ভাইয়া, তোমার এই ভালো মানুষের মুখোশ আজ আমি সবার সামনে টেনে ছেড়ব। চলে এসো তোমরা। একে একে ৬-৭ জন মেয়ে সেখানে উপস্থিত হয়। সবার চোখে সাজিদের জন্য একরাশ ঘৃণা। সাজিদ তাদের সবাইকে দেখে চিনতে পারে। এদের প্রত্যেকেই সাজিদের সাথে সম্পর্ক ছিল। সাজিদ এদের সবারই সর্বনাশ করে তাদের ছেড়ে দিয়েছে। ভয়ে গামতে থাকে সাজিদ। সাজিদের গামার্ত মুখের দিকে তাকিয়ে সজীবের খুব হাসি পায়। আলো এসে সরাসরি সাজিদের মুখে থুতু দেয়। সবার সামনে আলো বলে, এই শয়তান ফিসরাজটা আজ অবধি অনেক মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে। মেয়েদের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের সাথে প্রতারণা করেছে। সজীব দেলোয়ারের সামনে এসে বলে, আম্মু জানো, শুধু এই মেয়েদের নয়, ভাইয়া মোনালিসারও। সজীব দেলোয়ারাকে সব বলে। সব শুনে দেলোয়ার স্তব্ধ হয়ে যায়। মোনালিসা তার বোনের মেয়ে হলেও তাকে নিজের মেয়ে ভাবত দেলোয়ারা। যে মেয়েটা যে এত বড় ক্ষতির কারণ তার ছেলে হবে, সেটাই তাকে ফিরে দিচ্ছে। সজীবের বাবা সব শুনে খুব রেগে যান। তার ছেলে যে এত খারাপ সে কল্পনাও করেনি। সবার সামনে সাজিদের গালে থাপ্পড় মারে তার বাবা। পুলিশে এসে গেছে প্রতারণার মামলায় সাজিদকে গ্রেপ্তার করতে। সাজিদের বাবা স্পষ্ট তাকে জানিয়ে দেয়, আজ থেকে তুই আমার কাছে মৃত। জীবনে কোনোদিনও আর বেঁচে থাকলে আমার সামনে আসবি না। বেঁচে থাকতে তোর মুখ আমি দেখতে চাই না। সাজিদ সবাইকে অনুরোধ করে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। কেউ সাজিদের দিকে মুখ তুলেও তাকায় না। আলো সাজিদকে বলে, তুমি অনেক অন্যায় করেছো সাজিদ ভাই। এতদিন আমি ভাবতাম আমার জীবনের সব থেকে বড় ভুল আতিককে বিয়ে করা। এখন বুঝতে পারছি আতিককে বিয়ে করার মতো তোমাকে ভালোবাসাটাও আমার জীবনের সব থেকে বড় ভুল। এখন জেলে গিয়ে নিজের অন্যায়ের শাস্তি ভোগ করো। সাজিদ রক্তিম চোখ নিয়ে আলোর দিকে তাকায়। তার রাগী চোখে জানান দিচ্ছিল সে আলোকে সামনে পেলে মেরেই ফেলত। পুরো ঘটনায় হতবিহ্বল হয়ে গেছে মায়া। কোথায় সে ভেবেছিল আজ সাজিদের সাথে তার বিয়ে হবে, সে বউ হয়ে সাজিদের বাড়িতে পা রাখবে। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল। পুলিশ সাজিদকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এখানে শেষ হয় আলোর জীবনের আরেকটি কালো অধ্যায়। আমাকে এভাবে আটকিও নাম্মো। আমি আগে থেকে জানতাম আমার জীবন এত সহজ হবে না। আমার জীবনে বিভিন্ন আলোকবর্ষ পাড়ি দেওয়াই নিয়তি। সেখানে সুখ আশা করা হাস্যকর। আলোর কথা শুনে মালেকা বেগম বলেন, আমি তো বললাম তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে। কয়লা দুলে ময়লা কখনো যায় না আম্মু। আমার গায়ে যে কলঙ্ক লেগেছে সেটা কখনোই দূর হবে না। এখানে থাকলে প্রতিনিয়ত আমাকে কটু কথা শুনতে হবে। তার থেকে ভালো আমি দূরে চলে যাই। আলোর কথাগুলো শুনে মালেকা বেগম কি উত্তর দিবেন ভেবে পাচ্ছিলেন না। সাজিদকে গ্রেপ্তার করা হয়েছে এটা জানার পরও আলোকে নিয়ে কথা থামছে না। লোকজন এখনও মনে করে আলোর চরিত্র ভালো না। জসিম সাজিদের পক্ষে কথা বলতেও মানুষ দ্বিধাবোধ করছে না। অথচ আলোর পাশে গুটি কয়েক মানুষই আসে শুধু। মায়া আলো জোনাকি সব জামা কাপড় এনে বারান্দায় ফেলে বলে, তোরা দুই বোন চলে যাই বাড়ি থেকে। তোদের দেখলে আমার মাথায় রাগ উঠে যাচ্ছে। তোরা ইচ্ছে করে সাজিদ ভাইকে ফাঁসিয়ে আমার বিয়েটা বানচাল করেছিস। এক্ষুনি বেরিয়ে যা। এটা আমার বাড়ি, তাই কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত আমি নিব, তুমি না। আসাদুল করিমের উক্ত কথায় চুপ হয়ে যায় মায়া। আসাদুল করিম এগিয়ে আসে আলোর কাছে। আমি জানি এর আগে আমি তোকে অবিশ্বাস করেছিলাম। তখন পরিস্থিতি এমন ছিল যে তুই আমার মেয়ে। আমি থাকতে কেউ তোকে কিছু বলতে পারবে না। তুই কোথাও যাওয়ার কথা ভাবিস না, এখানেই থাকবি তোরা। তাদের কথার মাঝেই জোনাকি বলে, সেটা হয় না আব্বু, তুমি মানুষের মুখের কথা বন্ধ করতে পারবে না। তাছাড়া আমি শুনেছি আমাদের এক ঘরে করার কথা চলছে। আমি চাই না এমনটা হোক। আমাদের চলে যাওয়াই ঠিক হবে।
তোমরা কোনো চিন্তা করো না, আমরা নিজেদের সামলে নেব। আশাদুল করিম, মালেকা বেগম তাদের অনেক বোঝানোর চেষ্টা করলো। আলো ও জোনাকি নিজেদের সিদ্ধান্তে অটল। অবশেষে আশাদুল করিম হার মেনে নিয়ে বলেন, ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস কর। আমার কথা যখন শুনবি না তখন যা যেখানে ইচ্ছে। জোনাকিও আলো নিজেদের জামা কাপড় তুলে নিয়ে চলে যাচ্ছিল। এমন সময় মালেকা বেগম তাদের আটকান। মালেকা বেগম তাদের কাছে এসে বলে, আমি জানি আমি তোদের জন্ম দেইনি, তবুও আমি তোদের মা, আর তোরা আমারই সন্তান। যেদিন প্রথম বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম সেদিন তোদের মতো ফুটফুটে দুটো পরীকে দেখেছিলাম। জোনাকি একটু বড় ছিল তো সে প্রথম প্রথম আমার কাছে আসতো না। আলো অনেক ছোট ছিল, 2 বছর হবে হয়তো। সেই ছোট মেয়েটাই প্রথম আমার মা বলে ডেকেছে। আলোর মাধ্যমে আমি মাতৃত্বের স্বাদ অনুভব করি। ছোটবেলাতে মা মারা গিয়েছিল, তারপর আমার আব্বু আবারও বিয়ে করে। ছোটবেলা থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হয়েছে। তোদের আব্বুর সাথে আমার বিয়ে দিয়ে দেন। প্রথমে আমি এই বিয়েটা নিয়ে মোটেও খুশি ছিলাম না, সব সময় রাগ হতো। তোদের মেয়ে হিসেবে পেয়ে সে রাগ আমার চলে গিয়েছে। আমার মনে যেরকম রাগ জমেছিল আমি চাইনি এরকম ক্ষোভ আমার তোদের মনেও আমার প্রতি জন্ম নেক। আমি তো জানি না মা না থাকলে পৃথিবী কত কঠিন। জানি না আমি কত সফলভাবে তোদের নিজের সর্বাত্মক চেষ্টা করেছি। কথাগুলো বলে মালেকা তাদের রুমে অপেক্ষা করতে বলে নিজের রুমে যায়। নিজের জমানো সব টাকা এনে জোনাকির হাতে তুলে দেয়। নিজের কান থেকে সোনার দুল খুলে দিয়ে বলে, এগুলো নিয়ে যা, কাজে লাগবে। তোরা যেখানে থাকিস আমার সাথে একটু যোগাযোগ রাখিস, তাহলে আমি শান্তি পাবো। জোনাকিও আলো মালেকা বেগমকে জড়িয়ে ধরে অনেক কাঁদে। তারপর বিদায় নিয়ে চলে আসে। সজীব বাহিরে দাঁড়িয়েছিল। আগামীকালে সে বিদেশ চলে যাবে। আলো আর জোনাকিকে যেতে দেখে বলে, এত রাতে কোথায় যাচ্ছিস তোরা? ঢাকায় যাচ্ছি, জীবনটাকে নতুন করে শুরু করতে। আলো সহজ সরল উত্তর, যার বিপরীতে সজীব একগাল হেসে বলে, আমিও কাল বিদেশ চলে যাচ্ছি, মোনালিসাকে সাথে করে নিয়ে। মেয়েটা যে বেঁচে গেছে এটাই অনেক। ও যতই আমাকে ভুলে যাক, আমি ওকে ভালোবাসি এখনও, তাই ওর সাথে বাকি জীবন কাটাতে চাই। আলো মৃদু হেসে বলে, তুমি কত সহজে ক্ষমা করে দিতে পারলে। সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হোক। কথাটা বলে জোনাকির হাত ধরে এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে আলো। আলো জোনাকির হাত ধরে ঢাকা শহরে পা রাখে। ট্রেন থেকে কমলাপুর রেল স্টেশনে নামে তারা। বাকির কি পরিহাস, একদিনই শহর থেকে নিজের বাড়িতে আলোকে ফিরে যেতে হয়েছিল আশ্রয়ের খোঁজে। আজ আবার নিজের বাড়ি থেকে ঢাকায় ফিরে আসতে হলো। আলো এটা নিয়ে খুবই চিন্তায় আছে যে এত বড় শহরে তারা কোথায় থাকবে। এখানে তাদের আপন বলতে যে কেউ নেই। জোনাকি বুঝতে পারে আলো কে ভাবছে। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে। আলো, আমাদের কোনো একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। এখন চল আমার সাথে, আজকে রাতটা না হয় স্টেশনে বসেই আমরা কাটিয়ে দেই। আলো মৃদু হাসে। এই অনিশ্চিত জীবনে এখন তাদের কিছুই করার নেই। আলোর ঘুম আসছিল না। জোনাকি বলে, তোর ঘুম আসছে না তাই না? তাহলে চল, আমি তোকে ছোটবেলায় যেমন গল্প শোনাতাম তেমন করে তোকে গল্প শোনাই। এখন আর আমি ছোট নই আপু। যখন ছোট ছিলাম তখন রাজপুত্র রাজকন্যার গল্পগুলো শুনে খুবই ভালো লাগতো। এসব গল্প শুনে আমি স্বপ্ন দেখতাম আমার জীবনে এরকম একজন রাজপুত্র আসবে। এখন আমি বুঝতে পেরেছি বাস্তবতা আসলে কি। আমার জীবনের বাস্তবতা হলো বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়া। একটু ভালো চিন্তা ভাবনা কর আলো, এমন কেউ তো জীবনে আসতে পারে যে তোকে আলোকিত করবে, তোর বিবর্ণ আলোকবর্ষের রং নিয়ে আসবে। বেঁচে থাকবো কিনা তারই তো নিশ্চয়তা নেই, আর তুমি আমায় এসব স্বপ্ন দেখাচ্ছ। দূর পাগলি, আমরা বাঁচবো না কেন? আমরা অনেক ভালোভাবেই বাঁচবো। আমি ঠিক করেছি তোকে এখানকার একটা ভার্সিটিতে ভর্তি করাবো। ইন্টার পাস করার পর তুই আর পড়লি না, তোকে আবারও পড়তে হবে আলো। নিজের পায়ে দাঁড়াতে হবে। মাথা নিচু করে আমাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে। আমি চাই আমরা মাথা উঁচু করে আবারও ফিরে যাব। শুধু আমার কথা বলছো কেন আপু? তুমি আর পড়বে না? কী যে বলিস তুই, আমি আবার কখন ভালো ছাত্রী ছিলাম? কোনো রকমে টেনে টুনে পাশ করতাম। যেখানে তুই A+ পেয়ে ইন্টার পাস করেছিস, বিয়ে না করে পড়াশোনা চালিয়ে গেলে আজ তোর অবস্থা এমন হতো না। আমি দেখি যদি কোনো কাজ পাই, তুই এখন ঘুমা। আলো হাসে। জোনাকি মোটেও খারাপ ছাত্রী নয়, এটা ঠিক। আলো অনেক বেশি মেধাবী ছাত্রী, তবে জোনাকিও পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল। স্টেশন চলে ভিড় বাড়তে থাকে। আলোকে ঘুম থেকে ডেকে তোলে জোনাকি। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। আলো জোনাকিকে দেখে জোনাকিকে খুব বিধ্বস্ত লাগছে। কি হয়েছে আপু, তোকে এমন লাগছে কেন? কিছু না, চল, আমাদেরকে যেতে হবে। কোথায় যাব আমরা? কাল রাতে একজন মহিলার সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে নিজেদের ঠিকানা দিয়েছেন, প্রয়োজন হলে যোগাযোগ করতে বলেছেন। এখন আমরা তার কাছে যাব, চল।
আলো জোনাকির কথা শুনে উঠে পড়ে, জোনাকির সাথে যেতে থাকে। জোনাকিকে দেখে কয়েকজন বলা বলি করে, এটা সেই মেয়েটা না, কাল রাতে ছিনতাইকারীর হাত থেকে যে একজন মহিলার ব্যাগ বাঁচিয়ে আনলো। মেয়েটা সাহস আছে বলতে হবে, একা কীরকম নিজের জীবনে ঝুঁকি নিয়ে ছুটে গেল। ছিনতাইকারীরা তো মেয়েটার বড় কোনো ক্ষতি করে দিত যদি আরও কয়েকজন সেখানে চলে না আসতো। কাল তো দেখলামই, যে মহিলাটার ব্যাগ উদ্ধার করে দিলে তিনি ওকে টাকা দিতে চাইলেও বলল কোনো সাহায্য লাগবে না, তখন হাতে কার্ড দিয়েই চলে গেল। মেয়েগুলো মনে হচ্ছে খুবই অসহায়। জোনাকি একটি সিএনজি দাঁড় করালো, আলোকে নিয়ে সে সিএনজিতে উঠে নির্দিষ্ট ঠিকানায় যেতে বলল। ঠিকানায় পৌঁছে তারা দেখলো 2 তলা বিশিষ্ট একটি বাড়ি। দেখে মনে হচ্ছে ভালোই অবস্থা আছে। জোনাকি বাড়ির ভিতরে যেতে চাইলে দারোয়ান তাকে আটকে দেয়। জোনাকি তার কাছে থাকা কার্ড দেখিয়ে বলে, সুমনা ম্যাম আমাদেরকে এখানে আসতে বলেছেন। তখন দারোয়ান তাদেরকে ভিতরে যেতে দেয়। বাড়ির ভিতরে গিয়ে তারা দেখে বাড়িটা বাহির থেকে যতটা না সুন্দর, ভিতরে তার থেকেও বেশি সুন্দর। আলো চকিত হয়ে যায় বাগান দেখে, কত সুন্দর বাগান, তাতে রং বেরঙের কত ফুল। আলো একটি ফুল ছিঁড়তে গেলে মালি এসে বলে, কি করছেন? এটা বর্ণবাইয়ের অনেক পছন্দের ফুল, এটা ছিঁড়বেন না। বর্ণ নামটা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। আলো ভাবতে থাকে বর্ণ কি হতে পারে। জোনাকির কথায় আলোর ভাবনার বিস্তৃতি ঘটে। জোনাকির সাথে বাড়ির ভিতরে যায় তারা। কলিং বেল বাজানোর অনেকক্ষণ পরও যখন কেউ আসে না, তখন আলো দ্বিতীয়বার কলিং বেল বাজায়। এবার একজন বেশ মোটাসোটা মহিলা এসে দরজা খুলে দেয়। আলো আর জোনাকিকে দেখে তিনি ব্রুকুসকে বলেন, কি চাই? আমরা আসলে সুমনা ম্যাডামের সাথে দেখা করতে এসেছি। ম্যাম এখন ব্যস্ত আছে, কোনো বিক্ষি টিক্ষি দিতে পারবে না, যাও তো এখান থেকে। কথাটা বলে তাদের মুখের উপরে দরজা লাগিয়ে দেয় জরিনা। জরিনা এই বাড়ির কাজের লোক, সবাই তাকে পরিবারের লোকই ভাবে। আর এটাতেই যেন তার খুবই অহংকার, অহংকারে তার মাটিতে পা ফেলারই উপায় নেই। জরিনা দরজা লাগানোর পরপরে সুমনা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসেন। এসে জরিনাকে জিজ্ঞেস করেন, কলিং বেলের শব্দ শুনলাম, কে এসেছিল? 2টো মেয়ে এসেছিল, বলল আপনার সাথে দেখা করতে চায়। ওদের দেখে তো আমার ভিক্ষুকই মনে হলো, কেমন নোংরা জামা কাপড় পরা, তাই বললাম ওখান থেকে চলে যেতে। তুমিও না জরিনা, আমার সাথে কাল স্টেশনে একটা মেয়ে দেখা হয়েছিল, মেয়েটা আমায় কত সাহায্য করলো। ওকে আমি আমার ঠিকানা দিয়েছি। মেয়েটা খুবই অসহায়, সাথে ওর বোনও আছে, ওরা তো আসতে পারে। তুমি যাও, দরজাটা খুলে দাও। আবার জরিনা বিড়বিড় করতে করতে দরজাটা গিয়ে খুলে দেয়। আলো এতক্ষণ জোনাকির সাথে রাগারাগি করছিল, এভাবে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ায় যে তার সম্মানে লেগেছে সেটা যে খুব ভালোই বোঝা যাচ্ছে। জরিনা দরজা খুলে মুখে বেংসি কেটে বলল, ম্যাম তোমাদেরকে ভিতরে ডাকছে, চলে এসো। জোনাকি যেতে চাইলেও আলো বাধা দিয়ে বলে, কোথাও যাওয়ার দরকার নেই আপু, আমাদের প্রথমে এত অপমান করলো, ভিক্ষুক বলল, এখন আবার আমরা কোন মুখে ওখানে যাব? চল আমরা ফিরে চলে যাই, না খেয়ে মরে যাব তবু অপমানিত হব না। মাথাটা একটু ঠান্ডা করালো, এখন আমাদের যা পরিস্থিতি তাতে এত সম্মান নিয়ে ভাবলে চলবে না, চুপচাপ চল আমার সাথে। আলো কিছু একটা বলতে চাইছিল, জোনাকি তার কোনো কথা না শুনে টেনে ভিতরে নিয়ে যায়। সুমনা সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। জোনাকি তার সামনে গিয়ে বলে, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি সে মেয়েটা না যে কাল রাতে আমায় সাহায্য করেছিলে? কি যেন নাম তোমার? জোনাকি, রাইট? জি ম্যাডাম। আর আমার সাথে যাকে দেখছেন ও হলো আমার বোন আলো। তোমরা কি ঢাকায় স্থানীয় নাকি অন্য কোথাও থেকে এসেছ? আমরা ঢাকার নই, আমাদের বাড়ি জামালপুর। খুব অসহায় হয়ে আমরা ঢাকায় এসেছি, একটুখানি আশ্রয়ের খোঁজে। বুঝলাম। তো ঢাকায় কি তোমাদের চেনা জানা কেউ আছে? না, কেউ নেই। তাহলে এখানে কোথায় থাকবে তোমরা, আর কি করবে? জোনাকি কিছুই বলতে পারে না। সুমনা তখন বুঝতে পারে তাদের অবস্থা। তুমি যেহেতু আমার উপকার করেছ, তাই আমিও তোমার উপকার করতে চাই। আমার ওই ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ছিল, যেগুলো চুরি হয়ে গেলে আমার অনেক সমস্যা হতো। তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিব। এখন আপাতত তোমরা রেস্ট নাও। জরিনা, তুমি ওদের গেস্ট রুমে নিয়ে যাও। জরিনা ইতস্ত হয়ে বলে, ওরা তো অতিথি নয়, তাহলে গেস্ট রুমে কেন থাকবে? বেশি প্রশ্ন না করে তোমাকে যা বলেছি তুমি তাই করো, নিয়ে যাও ওদেরকে। জরিনা খুবই রেগে যায়, এই মেয়েগুলোর জন্য তাকে এত কথা শুনতে হলো। মনে মনে তাদের অনেক গালি দিয়েও মুখে মিষ্টি হাসি নিয়ে বলে, চলো আমার সাথে, তোমাদের গেস্ট রুমে নিয়ে যাই।
আলো জোনাকি জরিনার সাথে গেস্ট রুমের দিকে যেতে থাকে। যাওয়ার সময় আলো চোখ কাউকে দেখে আটকে যায় দেওয়ালে টাঙানো একটা ছবিতে। আলোকে ছবিটার দিকে তাকিয়ে থাকতে দেখে জরিনা বলে, এটা এই বাড়ির ছেলে বর্ষর ছবি। বর্ষ নামটা শুনে আলোর মনে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। আলো ছবিটা ভালোভাবে দেখে না, সে শুধু চোখটাই দেখে। কালো ফ্রেমের চশমার ভিতর কত সুন্দর মায়াবী দুই জোড়া চোখ। পরক্ষণে আলো নিজের এসব ভাবনা থেকে বেরিয়ে আসে। জরিনা তাদের গেস্ট রুমে পৌঁছে দিয়ে বলে, ঘরটা ভালো করে পরিষ্কার করে নিও। আর শোনো, আমি কিন্তু এই টিভির এবারে সিসিটিভি, কোনো কিছু চুরি টুরি করে পালানোর কথা মাথায় আনবে না। জরিনার কথায় আলো খুবই অপমানিত বোধ করে। আলো জরিনার মুখের উপর বলে দেয়, আমরা কোনো চোর নই। যদি কিছু চুরি করতে হয় তাহলে আপনার সন্দেহগুলোই চুরি করব। কথায় বলে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনাকে দেখি সেটাই বোঝা যাচ্ছে। এই বাড়িটা যার তিনি আমাদের থাকতে দিলেন, আর আপনি এমন ভাব করছেন যেন বাড়িটা আপনার। আলোর কথায় খেপে যায় জরিনা। শোনো মেয়ে, এই বাড়ির সবাই আমাকে পরিবারের সদস্যই মনে করে। আমার সাথে লাগতে এসো না, না হলে এই বাড়িতে টিকতে পারবে না। সুমনা ম্যামকে ভালো মানুষ পেয়ে তো উড়ে এসে জুড়ে বসেছ। জরিনা আর না থেকে দ্রুত কদমে হেঁটে সেখান থেকে চলে যায়। জরিনা যাওয়ার পর আলো জোনাকিকে বলে, আপু চলো না এখান থেকে চলে যাই, এত অপমান আমার আর সহ্য হচ্ছে না। এই জরিনা মরিনার ব্যবহার খুবই খারাপ। বা হ্যালো, তুই তো আবারও আগের মতো হয়ে যাচ্ছিস। বিয়ের আগে যেমন বলতি এখন আবারও ঠিক সেই আগের মতো করেই কথা বলছিস। এই বাড়িটা সুমনা ম্যাডামের, তিনি যখন আমাদের থাকতে দিয়েছেন তখন অন্য কারো কথা গায়ে মাখানোর কোনো দরকার নেই। ম্যাম, ওই মেয়েগুলোকে এই বাড়িতে থাকতে দেওয়া কি ঠিক হলো? জরিনার কথায় ব্রু কুঁচকে তাকায় সুমনা। কেন, ভুল কি হয়েছে? ওরা অসহায় তাই আমি ওদেরকে সাহায্য করছি। আজকাল যা দিন পড়েছে, এখনকার দিনে আর কাউকে বিশ্বাস করা যায় না। মেয়েগুলোর কোনো খারাপ উদ্দেশ্যও তো থাকতে পারে। আমার ওদের খারাপ কিছু মনেই হয়নি। তাছাড়া আমাদের বাড়িতে সবসময় গার্ড থাকে। তুমি এসব নিয়ে বেশি ভেবো না। লাঞ্চের টাইম হয়ে গেছে, ওই মেয়েগুলোকে ডেকে নিয়ে আসো। ওদের মুখ কেমন শুকনো শুকনো লাগছিল, সারাদিন বোধহয় কিছুই খায়নি। জরিনার খুবই রাগ হচ্ছিল, বিশেষ করে আলো মেয়েটাকে তার একদমই পছন্দ হয়নি। জরিনা আলো ও জোনাকিকে ডেকে নিয়ে আসে। খেতে বসে জোনাকি খেলেও আলো কিছুই খাচ্ছিল না। আলোকে চুপচাপ বসে থাকতে দেখে সুমনা বলে, এ মেয়ে, তুমি কিছু খাচ্ছ না কেন? খাবার পছন্দ হয়নি? না আন্টি, খাবার তো খুবই ভালো হয়েছে। আলোকে আন্টি বলে ডাকতে দেখে জরিনা ব্রো কুঁচকে তাকায়। সরি, ভুল করে আন্টি বলে ফেললাম। আন্টিই ডিকো। আর জোনাকি, তুমিও আমায় আন্টি বলে ডাকবে। ম্যাডাম ডাকার কোনো প্রয়োজন নেই। তোমরা যখন এই শহরে এসেছো তখন কি করবে ভেবে রেখেছো কিছু? জোনাকি উত্তর দেয়, ভাবছি আমার বোনটাকে কোনো ভালো ভার্সিটিতে ভর্তি করাবো, আর আমি কোনো কাজ করব। তোমার শিক্ষাগত যোগ্যতা কি? ইন্টার পাস। তুমিও তো খুব ভালো একটা শিক্ষিত নও। তুমি আর পড়তে চাও না? জি না, আমার পড়াশোনা ভালো লাগে না। আমি কিছু একটা করতে পেলেই হবে। ইন্টার পাস নিয়ে এখানে তো ভালো কোনো কাজও পাবে না। আমি দেখছি তোমার কি করা যায়। আমার কোম্পানিতে কাজ করতে পারো চাইলে। আমার কোম্পানিতে কয়েকজন মেয়ে শ্রমিকের প্রয়োজন। বেতনও ভালো, মাসে 25,000 টাকা। আপনার কিসের কোম্পানি? চানাচুরের কোম্পানি। আরাম চানাচুর কোম্পানির মালিক সুমনা ম্যাম। এই কোম্পানিটা ওনাদের স্বামীর হাত ধরেই দাঁড়িয়েছে। ওনার স্বামীর মৃত্যুর পর উনি আর ওনার ছেলে বর্ণ মিলেই কোম্পানিটা চালাচ্ছেন। আলো তখন খুবই অবাক হয়ে যায় জরিনার কথা শুনে। সুমনা এত ধনী, অথচ তার মধ্যে কোনো অহংকার নেই। জীবন ধারণও বেশ সাধারণ মনে হয়। আলো তখন জিজ্ঞেস করে, এ বাড়ির কি দুটো ছেলে? হ্যাঁ, আমার দুই ছেলে, বর্ণ মাহমুদ এবং বর্ষ মাহমুদ। দুই ছেলে হয়েছে দুই রকম। বর্ণ প্রাণাঞ্চল চঞ্চল, সবার সাথে ভালোভাবে মিশতে পারে, আর বর্ষ সিরিয়াস, সবসময় গম্ভীর মুখ করে থাকে, আর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপ। খাবার টেবিল তুলে শুনশান নীরবতা বিরাজমান। নীরবতা কাটিয়ে সুমনা বলে, জনাকে কাল থেকে তুমি আমার কোম্পানিতে যোগদান করতে পারো। আমি দেখছি তোমার বোনকে কোন ভার্সিটিতে ভর্তি করানো যায় কিনা। কাগজপত্র সব তোমাদের সাথে আছে তো? জি আছে। আমি আসার সময় আলোর সব কাগজপত্র সাথে করে নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে, এখন যাও তোমরা নিজেদের রুমে। কোনো কিছু প্রয়োজন হলে জরিনাকে বলবে। কিছুদিন না হয় এখানে থাকো, তারপর একটু এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলে আর একটু এস্টাবলিশড হয়ে গেলে অন্য কোথাও গিয়ে থেকো। আপনাকে কিছু বলে যে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না ম্যাডাম। আপনি না থাকলে আমাদের যে কী হতো। তোমাকে বলেছি না আমাকে আন্টি বলবে। কাল তুমি আমার যা উপকার করলে, কিছু প্রয়োজনে আমার চট্টগ্রামে যেতে হয়েছিল।
ঠিক ছিল বিমানে আসব, কিন্তু ফ্লাইট ক্যান্সেল হওয়ার পর বাধ্য হয়ে ট্রেনে উঠেছিলাম। আসলে আজ সকালে আমার খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, আর এই ফাইলগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার ছেলে বর্ণই এসব দেখে, এখনও দেশের বাইরে আছে, কাল হয়তো ফিরে আসবে। আচ্ছা তোমরা যাও, কিছু মনে করো না, আমি আবার একটু বেশি কথা বলি, সবাই তো এই জন্যই আমাকে বাসাল বলে। আলো সুমনার কথা শুনে বুঝতে পারে তিনি খুব খোলা মনের মানুষ। আলোরও খুব ভালো লাগে তাকে। আলো উঠে পড়ে, ফজরের নামাজের সময় হয়েছে। জোনাকি ডাকে উঠে পড়ে আলো। দুই বোন মিলে একসাথে ফজরের নামাজ আদায় করে নেয়। জোনাকি আলোকে বলে, আজ থেকে তুই ভার্সিটিতে যেতে হবে। সুমন আন্টি বলেছেন তোকে ভার্সিটিতে ভর্তি করে দিবে। শোন আলো, তোকে কিন্তু ভালো করে পড়তে হবে। তোকে নিয়ে আমার অনেক আশা। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপু। সময় আরও কিছুটা এগিয়ে যায়। সকাল 9টা বাজতেই সুমনা আলোকে ডেকে পাঠান। আলো আসলে তিনি বলেন, তুমি ড্রাইভারের সাথে চলে যাও, তোমাকে একটি ভার্সিটিতে ভর্তি করিয়েছি। ভার্সিটিটা আমার বান্ধবীর, তাই খুব বেশি অসুবিধা হয়নি। শুনো, তোমায় মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমার আপুর অনেক আশা তোমাকে নিয়ে। আপনি অনেক ভালো। এমন কথা বলে আমায় আর লজ্জা দিও না মেয়ে। ভালো করে পড়াশোনা করে আমার মনটা রক্ষা করো, না হলে আমার বান্ধবী পরে আমাকে খেয়ে পাবে যে কেমন মেয়েকে ভর্তি করালাম। জরিনা তখন ঠেস মেরে বলে, তুমি যেখানে পড়তে যাচ্ছ সেখানে তোমার শিক্ষককে জানো তো? যার ভয়ে সবাই কাঁপে। মেয়েটাকে ভয় দেখিও না তো জড়িয়ে না। আলো তুমি যাও, ড্রাইভারকে বলে দিয়েছি উনি তোমায় পৌঁছে দিবে। জোনাকি গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে। আলো বাড়ি থেকে বেরিয়ে যায়। আলো চলে যাওয়ার পরে জরিনা কাউকে ফোন লাগায়। অপর পাশ থেকে ফোনটা রিসিভ করতে জরিনা বলে, তোমাকে কাল বলেছিলাম না সুমনা ম্যাম দুটো মেয়েকে নিয়ে এসেছে এই বাড়িতে তুলেছে। সেই মেয়েটাকে আজ আবার ভার্সিটিতেও দিয়েছে। তুমি যে ভার্সিটির টিচার সেখানেই। তুমি তো চেনোই সুমনা ম্যামকে, উনি কত সহজ সরল। তুমি মেয়েটাকে ভালো করে পরখ করে দেখবে। আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওর মধ্যে কোনো গাফলা আছেই। আচ্ছা আমি দেখছি। এপাশ থেকে ফোনটা কেটে দেয়। জরিনা পৈশাচিক হাসি দিয়ে বলে ওঠে, আমাকে অপমান করার ফল তুমি পাবে আলো। আলো জোনাকির সাথে গাড়িতে করে তার ভার্সিটির উদ্দেশ্যে যাচ্ছিল। নতুন পরিবেশে কীভাবে মানিয়ে নিবে সেই নিয়ে অনেক ভয় হচ্ছে আলোর। জোনাকি আলোকে বলে, এত ভয় পাওয়ার কিছু নেই, গিয়ে দেখো সব কিছু ঠিক হবে। কত বন্ধু হবে তোর। হয়তো বা। ড্রাইভার মাঝ রাস্তায় গাড়ি থামায়। আলো জিজ্ঞেস করে, কি হলো, এখানে গাড়ি থামালেন যে? গাড়ির মনে হয় কোনো সমস্যা হয়েছে, গাড়িটা ঠিক করতে সময় লাগবে। আপনার তো তাড়া আছে, আমি দেখছি কি করা যায়। ড্রাইভার একটি রিক্সা ডেকে নিয়ে আসে। জোনাকি এবং আলো সেই রিক্সাতেই উঠে পড়ে। রিক্সায় কিছুদূর যাওয়ার পর জ্যামে তাদের গাড়ি আটকে যায়। আলো খুবই বিরক্ত হয় এতে। ভার্সিটিরও সময় হয়ে আসছিল। রিক্সাওয়ালা বলেন, এখানে ভিড় তো মনে হয় সহজে থামবে না। আপনারা ফুটপাথ ধরে 10 মিনিট এগিয়ে গেলে ভার্সিটিতে পৌঁছে যেতে পারবেন। আলো আর জোনাকি রিক্সা থেকে নেমে যায়। ফুটপাথ ধরে হাঁটতে থাকে। রাস্তার অপর পাশে যাওয়ার সময় আসমকে একটি গাড়ি আলোদের সামনে চলে আসে। অল্পর জন্যই তারা বেঁচে যায়। আলো তখন রেগে মেগে বলে, চোখে দেখতে পারেন না? রাস্তায় এরকম উন্মাদের মতো গাড়ি চালাচ্ছিলেন কেন? আপু, তুমি ঠিক আছে তো? আলোর কথা শুনে গাড়ি থেকে নেমে আসে একজন যুবক, যার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খুবই রেগে আছে। কালো ফ্রেমে চশমাটা খুলে যুবক বলে, রাস্তা পারাপারের নিয়ম না জানলে আসো কেন? যত সব গেয়ভূত। কথাটা শুনে আলো খুবই রেগে যায়। যুবকটির দিকে না তাকিয়ে বলে ওঠে, আপনাদের মতো মানুষ যারা কাউকে সম্মান দিতে পারেন না তাদেরকে আর কি বলবো। আমরা যদি আজও মরে যেতাম তাও আপনার কিছুই আসতে যাইতো না। আমরা কোনো ঝামেলা চাই না, আপনি এখান থেকে চলে যান। যুবকটি 1000 টাকার একটি নোট ছুড়ে দিয়ে চলে যায়। আলো রাগে ফুঁসতে থাকে, তুই লোকটাকে দেখেছিস আপু? তোর পায়ে ব্যথা লেগেছে জন্য আমি একটু দেখছিলাম, তাই লোকটার দিকে আমি খেয়াল করিনি। যদি দেখতে পেতাম তাহলে চেহারাটা মনে রেখে দিতাম। কোনোদিন দেখা হলে। আচ্ছা বাদ দে, এই শহরে এত মানুষের মধ্যে ওনাকে আর কিভাবে খুঁজে পাবি। চল এখন। এই 1000 টাকার নোটটা আমি নিচ্ছি। যদি কোনোদিন ওনার দেখা পায় তাহলে মুখের উপর ছুঁড়ে মারব। কি ভেবেছেন উনি টাকা আছে জন্য যা খুশি তাই করবে? আলো এখন ভার্সিটিতে নিজের ক্লাসে বসে আসে। জোনাকি তাকে পৌঁছে দিয়ে চলে গেছে। আলো সেখানে বসে আনমনে কিছু একটা ভাবছিল। আসমকা একটা মেয়ে এসে তার পাশে বসে। আলোর নজর যায় মেয়েটার দিকে। মেয়েটার পোশাকে আধুনিকতার ছোঁয়া। জিন্স আর টপস পরে এসেছে। মেয়েটা আলোর দিকে একবার অদ্ভুতভাবে তাকায়। আলো সাধারণ একটা সালোয়ার কামিজ পরেছে। মেয়েটি আলোকে ভালো করে পরখ করে বলে ওঠে, তোমার নাম কি? তোমাকে নতুন মনে হচ্ছে। তোমার ড্রেস সেন্স এত ব্যাকডেটেড কেন?
আলোর খুবই খারাপ লাগে মেয়েটির কথা শুনে। আমার নাম আলো। হ্যাঁ, আমি এখানে নতুন। আমার শালীন পোশাক পরতেই খুবই ভালো লাগে। আলোর রকচটা উত্তরটা মেয়েটা ঠিক হজম হয় না। মেয়েটা তখন বিড়বিড় করে বলে, আমি রুহি বনানী, এ ভার্সিটির সব থেকে স্টাইলিস্ট আর আধুনিক মেয়ে। আমার সাথে ভালোভাবে কথা বলবে। আলো রুহির কথা ইগনোর করে। রুহির তাতে খুব মনে লাগে। এ ভার্সিটির সবাই তাকে মাথায় তুলে রাখে, অথচ এই মেয়েটা তাকে পাত্তাই দিচ্ছে না। রুহি অ্যাটেনশন পাওয়ার জন্য বলে ওঠে, তুমি তো এখানে নতুন, তাই জানো না। আমাদের এখানে ইংলিশ লেকচারারকে জানো? একটু পরেই তার ক্লাস। স্যারকে দেখে ক্রাশ খেয়ে যেতে পারো। সব মেয়েরাই তাকে দেখে ক্রাশ খায়। তবে আমি শিওর উনি আমারই হবেন। আলো নিরুত্তর। আলোকে এভাবে চুপ থাকতে দেখে রুহির আবার খুবই রাগ হয়। সে আলোর কানের কাছে গিয়ে চিৎকার করে বলে, তুমি কি বোবা? কথা বলতে পারো না? আমি কথা বলতে পারি, অযথা কথা বলি না রুহি বনানী। রুহি আবার মনে মনে বলে, এই মেয়েকে তো আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, তাই না? আমি দেখব এই মেয়ের অ্যাটিটিউড কোথায় থাকে এত। ধীরে ধীরে ক্লাসের সবাই আসতে থাকে। সবার শেষে হাঁপাতে হাঁপাতে একটি মেয়ে আসে। মেয়েটাকে দেখে রুহি মুখ বাঁকিয়ে বলে, জানো এলো, এই মেয়েটার নাম হচ্ছে লতা। মেয়েটাকে দেখো একবার, কি কালো। মেয়েটার গা থেকেও গামের দুর্গন্ধ আসে। প্রতিদিন এরকম লেট করে আসে। এবার আর আলো চুপ থাকে না। কারো সম্পর্কে এরকম কথা বলা ঠিক নয়। সব মানুষ আল্লাহর সৃষ্টি। মানুষের বাহ্যিক রূপ দেখে মন আর মানসিকতা দেখে বিচার করা উচিত। রুহি বনানী চুপ হয়ে যায়। প্রথম প্রথম মেয়েটার উপর রাগ হলেও এখন কীরকমটা যেন লাগছে। মেয়েটাকে তার খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। রুহি ভাবে এই মেয়েটার সাথে বন্ধুত্ব করতে হবে। মেয়েটাকে আমার অন্যরকম মনে হচ্ছে। একটি পরে ইংলিশ লেকচারার ক্লাসে প্রবেশ করেন। তাকে দেখে সব মেয়েরা পুরো দ্বিধা হয়ে যায়। টকটকে পশা কালো ফ্রেমের চশমার মধ্যে দিয়ে সুন্দর চোখ দুটো দেখে যে কেউ ক্রাশ খাবে। ক্লাসে প্রবেশ করে সবার সাথে কুশল বিনিময় করেন তিনি। তার নজর যায় আলোর দিকেও। আলোকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। আর এটা তো সেই মেয়ে যে রাস্তায় আমার গাড়ির সামনে চলে এসেছিল। আমাকে কত কিছু বলল। মেয়েটাই ভার্সিটিতে পড়ে, আগে তো দেখিনি। জরিনা খালা যে মেয়েটার কথা বললো, এটা কি সেই মেয়ে নাকি? আলো তাকায় তার চোখের দিকে। চোখ দুটোর মধ্যে যেন হারিয়ে যায়। মুখ ফুটে আনমনেই বলে দেয়, বর্ষ। জোনাকি আলোকে ভার্সিটিতে রেখে এসে এখন নিজেও চলে এসেছে তার কার্যালয়ে। চানাচুরের কোম্পানিতে জানাচ্ছি প্যাকেটজাত করার কাজ দেওয়া হয়েছে জোনাকি সহ আরও অনেক কিছু মেয়েদের। জোনাকি নিজের কাজই করছিল। তখন কোম্পানির ম্যানেজার এসে তাকে বলে, আজ আমাদের কোম্পানির মালিক নিজে আসছেন পরিদর্শন করতে। এতদিন তিনি কিছু কাজে বিদেশে ছিলেন। এখন দেশে ফিরেই সোজা চলে আসবেন। তোমাদের জানিয়ে দিলাম যাতে আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখতে পারো। ওনার সাথে তোমরা সবাই ভালোভাবে কথা বলবে। সবাই বলে ওঠে, জি স্যার। 10 মিনিটের মধ্যে ম্যানেজার এসে বলেন, সবাই এদিকে দেখো, স্যার নিজে এসেছেন সব কিছু দেখতে। উনি হলেন বর্ণ মাহমুদ, আরাম চানাচুর কোম্পানির মালিক। জোনাকি বর্ণ নামটা শুনে কালকের কথা ভাবে। মালি বলছিল যে বর্ণ নাকি ফুলের ব্যাপারে খুবই শৌখিন। বর্ণ দিকে তাকাতে আলো আরও চমকে যায়। এটা তো সেই লোকটা যার গাড়ির সামনে সকালে তারা পড়েছিল। লোকটিকে দেখে জোনাকিরও খুব ভয় হয়। না জানি জোনাকিকে দেখে কীরকম একটা প্রতিক্রিয়া করবেন তিনি। বর্ণ চারপাশটা ভালোভাবে দেখে। সবার সাথে কত সুন্দর করে কথা বলছিল সে। জোনাকি হতবাক হয়ে সব দেখতে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না এই লোকটাই সকালে তাদের সাথে এত বড় রূঢ় ব্যবহার করেছিল। বর্ণর আবার নজরে যায় জোনাকির দিকে। জোনাকি ভয়ে আঁটোসাঁটো হয়ে যায়। বর্ণ জোনাকির কাছে এসে বলে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে কোনো বিষয়ে আপনি ভয় পেয়ে আছেন। আসলে সকালের ঘটনা। জোনাকির কথা শেষ করতে পারে না, তার আগে ম্যানেজার বলে, স্যার চলুন, আপনাকে কিছু ফাইল চেক করতে হবে। বর্ণ জোনাকির হাতে পানির বোতল দিয়ে বলে, এটা খেয়ে নিন, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোনো সমস্যা হলে নিঃসংকোচে বলতে পারেন। জোনাকি শুধু হা হয়ে তাকিয়ে থাকে। বর্ণ কত সুন্দর করে কথা বলে। এই লোকটা কিভাবে সকালের ওই রাগের রূপটা হতে পারে? আলো ক্লাসে চুপচাপ বসেছিল। পাশ থেকে রুহি বনানী বলে, এই হলো আমাদের সবার ক্রাশ বর্ষ স্যার। ওনাকে দেখলে ওনাকে কেমন লাগলো? ভালোই। মুখ ফুসকে কথাটা বলে ফেললো আলো। লজ্জা এখন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। বর্ষ যে সুমনার ছেলে সে আলো জানে। বাড়িতে ছবি দেখেছিল। তবে আজ সকালে বর্ষকে খেয়াল করেনি আলো। আলো খেয়াল না করলেও বর্ষ ঠিকই খেয়াল করেছে। বর্ষ তো আলোর দিকে বারবার আরশোকে দেখছিল আর রুহি কিছু একটা ভাবছিল। রুহি বনানী আলোকে বলে, জানতাম তুমিও আমাদের মতো স্যারের উপর ক্রাশ খাবেই। এটাই তো সায়েন্স। এটা কোনো সায়েন্স না,
এটা ইংলিশ ক্লাস। বর্ষ জালো গলা শুনে ক্লাসের সবাই চুপ হয়ে যায়। বর্ষ বলে, রুহি বনানি আর তার পাশে যে নতুন মেয়েটা বসে আছো, তোমরা খুবই ডিস্টার্ব করছো। এভাবে ক্লাস করতে আমার অসুবিধা হচ্ছে, তাই তোমাদের জন্য ক্লাসটা ভালো লাগে না, তাহলে বাইরে চলে যেতে পারো, আর না হলে চুপচাপ ক্লাস করো। সরি স্যার, এগুলো আর হবে না। রুহি বনানি সরি বললো, আলো কিছুই বলে না। বর্ষ আলোর দিকে ব্রু কুঁচকে তাকায়। রুহি বনানি ইশারা করে আলোকে বলে ক্ষমা চাইতে। আমি তো কোনো দোষ করিনি, তাহলে ক্ষমা চাইবো কেন? আমি ক্ষমা চাইবো না। আলোর কথা শুনে ক্লাসের সবাই হতবাক হয়ে যায়। আজ অবধি বর্ষর মুখের উপর কেউ কোনো কথা বলেনি। বর্ষ খুবই রেগে যায় আলোর ওপর। এ মেয়ে, তোমার নাম কি? আলো। তুমি এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যাও। আমার অপরাধ কি জানতে পারি? আবারও মুখের উপর কথা বলছো? যা বলছি চুপচাপ করো। আলো সব ভালো লাগা মুহূর্তের আগে পরিণত হয়। মনে মনে বর্ষকে অনেক গালি দিয়ে ক্লাস থেকে চলে আসে আলো। বিনা কারণে এভাবে শাস্তি পেতে কারোই বা ভালো লাগে না। জোনাকি কোম্পানি থেকে বাড়ি আসে। সুমনা লাঞ্চ করছিল। জোনাকিকে দেখে বলে, জোনাকি এসো, একসাথে বসে লাঞ্চ করি। জোনাকিও বসে পড়ে। তার মনে বর্ণর ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিল। জোনাকিকে কোনো ভাবনায় মশগুল থাকতে দেখে সুমনা ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, এত কি ভাবছ? আপনার ছেলে বর্ণ কি আজই দেশে ফিরেছে? হ্যাঁ, আজ সকাল 10টার ফ্লাইটে ল্যান্ড করেছে। কেন? জোনাকি তখন আরও অবাক হয়ে যায়, কারণ 9:30টার সময় তো তাকে দেখলো। এবার জোনাকি সুমনাকে সব ঘটনা খুলে বলে। সব কথা শুনে সুমনা বেগম হেসে ফেলেন। তুমি জানো না, আমার তো 2 যমজ ছেলে, বর্ষ আর বর্ণ। চশমা পরার আগে ছেলেটা বর্ষ, আর অন্যজন মানে যে সবার সাথে ভালো ব্যবহার করে সে হচ্ছে বর্ণ। এবার জোনাকির কাছে সবটা পরিষ্কার হয়। সুমনা বলতে থাকে, আমার 2 ছেলেকে নিয়ে সমস্যা। বর্ষটা হয়েছে একদম ওর বাবার মতো, সবসময় নাকের ডগার রাগ আর অহংকার। আলোর ভার্সিটিরই টিচারও, কোম্পানির কাজে ওর কোনো ইন্টারেস্ট নেই। আর বর্ণ হয়েছে আমার মতো, আমার থেকেও বেশি প্রাণ খোলাও। তবেও সমস্যাটা শারীরিক। জন্মের পর থেকে ওর হার্টের সমস্যা, যার কারণে ওকে মাঝে মাঝে বিদেশে যেতে হয় চিকিৎসা করাতে। জোনাকির খুবই খারাপ লাগে বর্ণের অসুখ সম্পর্কে জেনে। বর্ণের হাসি মুখটার কথা মনে পড়ে যায়। এরকম হাসি কখনো আগে দেখেনি সে। আম্মু, দিস ইজ ভেরি ব্যাড। আমি এতদিন পরে ফিরে আসলাম আর তুমি আমাকে ছাড়া একে একে লাঞ্চ করছো। কারো গলার শব্দ শুনে পিছনে ফিরে তাকায় জোনাকি। বর্ণর সাথে আবার তার চোখাচোখি হয়। বর্ণ জোনাকিকে দেখে চমকে যায়। তোর কথা কিভাবে বলবো, যা চিন্তায় রেখেছিলি। আয় বস আমার পাশে, আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। বর্ণ সুমনার পাশে গিয়ে বসে। সুমনা তাকে খাইয়ে দিচ্ছিল। মা ছেলের এমন ভালোবাসা দেখে জোনাকির অনেক ভালো লাগে। এ মেয়েটা কে আম্মু? কোম্পানিতে ওকে দেখেছিলাম, খুবই নার্ভাস লাগছিল। ও হলো জোনাকি, ওর ব্যাপারে সব বলবো তোকে, আগে খেয়ে নে তুই। বর্ণ খাচ্ছিল আর জোনাকিকে বারবার দেখছিল। জোনাকির খুবই অস্বস্তি হয় বর্ণ চাহনিতে। অন্যরকম এক অনুভূতি হয় তার হৃদয়ে। বর্ণ তার মায়ের সাথে কি নিয়ে কথা বলছিল আর হাসছিল। বর্ণর হাসিটা দেখে জোনাকি আরেক দফা নিজের নিয়ন্ত্রণ হারায়, হারিয়ে যায় ও মিষ্টি হাসির মধ্যে। হাসতে হাসতে জোনাকির দিকে চোখ যায় বর্ণর। জোনাকিকে নিজের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে দেখে বর্ণ তার দিকে তাকিয়ে হাসি থামিয়ে দেয়। জোনাকি লজ্জায় মুখ নামিয়ে নেয়। জরিনা রান্নাঘর থেকে সব খেয়াল করছিল। এই মেয়েটাকে ভালো মনে হচ্ছে না। বর্ণর দিকে কিভাবে দেখছিল, মেয়েটাকে নজরে নজরে রাখতে হবে। খাওয়া শেষ হলে জোনাকি উঠে যায় গেস্ট রুমের দিকে। বর্ণকে সুমনা জোনাকিদের ব্যাপারে সব বলল। সব শুনে বর্ণ বলে, তুমি একদমই ঠিক কাজ করেছো আম্মু, মেয়েগুলোকে সাহায্য করে। কথাটা বলে সে উঠে চলে যায়। জরিনা বর্ণকে যেতে দেখে সুমনার কাছে এসে বলে, আমার এসব ঠিক লাগছে না ম্যাম। ওই জোনাকি বর্ণর দিকে কীভাবে যেন তাকাচ্ছিল। তোমার এসব আজে বাজে কথা বন্ধ করো তো, যাও গিয়ে কফি নিয়ে আসো। জরিনা বিড়বিড় করে কফি আনতে চলে যায়। ইংলিশ ক্লাস শেষ হয়ে গেছে, ভিতরে চলে আসো এখন। কারো কণ্ঠস্বর শুনে আলো পিছনে তাকায়, দেখে লতা নামের মেয়েটি এসেছে। যাচ্ছি। তুমি বাহিরে এলে কেন? তোমাকে ডাকতে এসেছি। অন্য কোনো উদ্দেশ্য নেই তো? সত্য বলতে আছে, জানো এখানে আমার কোনো বন্ধু নেই। না হওয়াটাই স্বাভাবিক। আমাকে দেখে সবাই আমার থেকে দূরে চলে যায়। আমার খুব ইচ্ছে করে কারোর সাথে বন্ধুত্ব করব। আমার নাম লতা দাস। তুমি? আমার নাম আলো রহমান। আলো লতার সাথে কথা বলতে বলতে ক্লাসের ভিতরে যায়। লতার সাথে আলোকে দেখে প্রকুশকে ফেলে রুহি বনানি বিড়বিড় করে বলে, এই মেয়েটা তো অনেক বাজেই। আমার মতো ফেমাস মেয়ের সাথে বন্ধুত্ব না করে ওই লতার মতো ভূতের সাথে বন্ধুত্ব করলো।
এটা তো আমার প্রেস্টিজে আঘাত লাগলো। এটা আমি কিছুতেই মানব না। আলোকে আমার বেস্ট না বানানো পর্যন্ত আমি থামবই না। 4টা ক্লাস শেষ হওয়ার পর আলো লতার সাথে হেসে হেসে কথা বলছে বাহিরে যাচ্ছিল। রুহি বনানী তাদের সামনে এসে বলে, কোথায় যাচ্ছ তোমরা? চলো, আমিও তোমাদের সাথে যাব। রুহি বনানীকে দেখে লতা ইতস্ত বোধ করে। মেয়েটা তো তাকে কম অপমান করেনি। আলো বলে, যেতে চাইলে আসতে পারেন, আমরা একটু ক্যাম্পাসটা ঘুরে দেখব। আমরা তো বেসমেন্ট, এভাবে আপনি করে বলা দরকার নেই, আমাকে তুই করে বলবে। তিনজন একসাথে ক্যাম্পাস ঘুরে দেখতে থাকে। এমন সময় তাদের সাথে দেখা হয়ে যায় বর্ষর সাথে। বর্ষ আলোকে দেখে ব্রু কুঁচকে ফেলে। আলোরও ক্লাস থেকে বের করে দেওয়ার জন্য রাগ হয় তার উপর, তাই পাশ কাটিয়ে চলে যায়। বর্ষ খুব রেগে যায় এই ব্যবহারে। আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে এই মেয়ে, হাউ ডেয়ার সি। বর্ষ ডাক দেয়, এই নতুন মেয়ে, দাঁড়াও, আমার নাম আলো। আচ্ছা সে যাই হোক, তুমি এসো এদিকে। আলো আসে। বর্ষাও আলোকে বলে, আমি তোমার স্যার, সম্মান দিতে জানো না? ক্লাসে গল্প করো কেন? তুমি এখানে নতুন, জানি না কোথা থেকে এসেছ। অন্য জায়গার নিয়ম এখানে চলে না। এখানে পড়তে হলে ডিসিপ্লিন মেনে তারপরে চলতে হবে। আমি তো গল্প করিনি। রুহি বনানী তুমি কিছু বলো। রুহি বনানী এগিয়ে এসে বলে, জি স্যার, আলোর কোনো দোষ নেই, আমি ওর সাথে কথা বলছিলাম। যা হওয়ার হয়ে গেছে। এই মেয়ে, আলো, শোনো, এখন থেকে আমায় দেখে সম্মান দিবে, আর রাস্তায় যার তার গাড়ির সামনে পড়বে না। বর্ষর সাথে কথা শুনে আলোর খটকা লাগে। আলো ভালো করে ভেবে দেখেই, এই জন্যই তো কণ্ঠস্বরটা তার এত পরিচিত লাগছিল। এই তাহলে সে অভদ্র লোক যে সকালে আমাদের গাড়ি দিয়ে ধাক্কা দিতে চাচ্ছিল। সুমনা আন্টির ছেলে এত অভদ্র হয় কীভাবে আমি বুঝতে পারছি না। যদি ইনি আমার স্যার না হতেন তাহলে এখনই মুখের উপর 1000 টাকার নোটটা ছুঁড়ে মারতাম। আলো তার ব্যাগ থেকে 1000 টাকার নোটটা বের করে বর্ষর হাতে দিয়ে বলে, এই টাকাটার আমার কোনো প্রয়োজন নেই স্যার, আপনি আপনার কাছে রেখে দিন। এরপর কাউকে ধাক্কা দিয়ে চলে যেতে চাইলে কাজে লাগবে। কথাটা বলে আলো, লতা ও রুহি বনানীর সাথে চলে যায়। বর্ষ 1000 টাকার নোটটা হাতে মুষ্টিবদ্ধ করে বলে, এই মেয়েটাকে তো আমি। আলো ভার্সিটি থেকে সোজা বাড়ি চলে আসলো। বাড়িতে আসা মাত্রই তার সাথে দেখা হয় বর্ণর। আলো বর্ণকে দেখে ভাবে ইনি বোধহয় বর্ষ। বর্ষর উপর যেহেতু তার রাগ ছিল তাই কোনো কথা না বলে চলে যায়। বর্ণ হতবাক হয়ে যায় আলোর ব্যবহারে। বলতে থাকে, এই মেয়েটা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? চোখ দেখে মনে হচ্ছিল আমার উপর রেগে আছে। মেয়েটা মনে হয় সকালে যাকে দেখলাম তার বোন হবে। মেয়েটার সাথে কি তাহলে বর্ষর কোনো ঝামেলা হয়েছে? তাই হয়তোবা আমাকে বর্ষ ভেবে এরকম করলো। এই ছেলেটার জন্য সবসময় আমাকে ফাঁসতে হয়। আলো জোনাকিকে আজকে সব ঘটনা বলল। সব কিছু শুনে জোনাকি বলে, জানিস সোমনান্টুর দুটো জমজ ছেলে আছে, বর্ণ মাহমুদ আর বর্ষ মাহমুদ। তুই ভার্সিটিতে চশমা পরা যে লোকটাকে দেখেছিস, আর আজ সকালে যার গাড়ির সামনে আমরা পড়েছিলাম সে হলো বর্ষ। আর এখন যিনি বাড়িতে আছেন উনি বর্ণ। বর্ণ ওনার বাইরে থেকে সম্পূর্ণ আলাদা, অনেক ভালো মনের একজন মানুষ। জোনাকির কথা শুনে আলো মাথায় হাত দেয়। তাহলে আমি ভুল মানুষকে দেখে রাগ দেখালাম। জরিনা আসমাকেই তাদের রুমে চলে আসে। আলো জরিনাকে আসতে দেখে চমকে যায়। জরিনা এসে বলে, সুমনা ম্যাম তোমাদেরকে নিচে ডাকছে, চলে আসো। জোনাকিও আলো একসাথেই যায়। সুমনা তাদের দেখে মৃদু হাসে। তাদের হাতের দিকে কিছু শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলে, এখানে তোমাদের জন্য নতুন জামা কাপড় আছে, তোমরা পরে নিও। জোনাকি তখন ইতস্ত হয়ে বলে, এসবের আবার কি দরকার ছিল আন্টি? আপনি আমাদের জন্য যা করছেন সেটাই তো অনেক। দেখো জোনাকি, আমি তেমন কিছুই করিনি। এইসব তো আমার ছেলে বর্ণ এনেছে, বললো তোমাদের জন্য ওর তরফ থেকে উপহার। বর্ণ দিয়েছে কথাটাই জোনাকির জন্য যেন যথেষ্ট ছিল। তার মনে অন্যরকম এক অনুভূতি বয়ে যায়। লোকটার হাসি মুখ আর সুন্দর ব্যবহারের কথা তার মনে পড়ে যায়। কি হলো নাও? সুমনার কথায় জোনাকির গোড় কাটে। হাত বাড়িয়ে ব্যাগগুলো নেয়। আলো কিছু বুঝতে পারে না তার বোনের হঠাৎ এরকম মত বদলের কারণ। সিঁড়িতে দাঁড়িয়ে বর্ণ সব দেখছিল। জোনাকিকে উপহারগুলো নিতে দেখে তার মুখের হাসি আরও প্রশস্ত হয়। মনে মনে বলে, আমি নিজে পছন্দ করে কিনেছি, আমার পছন্দ কখনো খারাপ হতেই পারে না। কথাটা ভেবে জোনাকির দিকে তাকায় বর্ণ। মেয়েটাকে প্রথমবার দেখে তার জন্য অনুভূতি তৈরি হয়েছিল বর্ণর মনে। এটা ঠিক, জোনাকি বেশি সুন্দরী নয়, দেখতে ফর্সা হলেও তার মুখের গঠন তেমন সুন্দর নয়। তবু এই মেয়েটার প্রতি বর্ণর ভালো লাগার কারণ জোনাকির সরলতা। বর্ণ খুব করে চায় জোনাকির মনে নিজের জন্য স্থান তৈরি করতে। জোনাকির চোখ যায় আবার বর্ণর দিকে। বর্ণকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জোনাকির ভীষণ লজ্জা লাগে। জোনাকি দ্রুত পায়ে হেঁটে গেস্ট হাউসে চলে যায়। জোনাকির এরকম ব্যবহারে বর্ণরও হাসি পায়। আলোরও চোখ যায় বর্ণর দিকে। বর্ণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আলোকে প্রশ্ন করে, তোমার আপু এভাবে চলে গেল কেন? ড্রেসগুলো পছন্দ হয়নি?
হয়েছে তো, আপু কেন গেল সেটা আমিও জানি না। যাই হোক, সকালের ঘটনার জন্য দুঃখিত। আসলে আমি আপনাকে ভুল ভেবেছিলাম। আমি জানি তো নিশ্চয়ই তুমি বর্ষর সাথে আমায় গুলিয়ে ফেলেছিলে। এটা নতুন কিছু নয়, আমরা তো যমজ ভাই, ছোটোবেলা থেকে আমাদের কতজন গুলিয়ে ফেলে, কত সমস্যায় পড়তে হয়েছিল ওর জন্য আমাকে। বর্ণর কথা শুনে আলো বুঝতে পারে সেও সুমনার মতো ভালো মনেরই মানুষ। তুই এই কথা বলছিস বর্ণ? হাউ ফানি! তুই মনে কর কতবার যে স্কুলে আমায় মার খেতে হয়েছে সেটা ভুলে গেছিস? পড়াশোনাতে তুই কত ফাঁকিবাজ ছিলি। কণ্ঠস্বরটা কানে আসতে আলোর চোখ যায় বর্ষার দিকে। আলো বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। আলো তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই বর্ষ বলে ওঠে, এ মেয়ে, দাঁড়াও। আলো তখন বিরক্ত হয়ে থেমে যায়। সুমনা বলে, কি হয়েছে রে বর্ষ? তুই মেয়েটাকে এভাবে থামালি কেন? মম, তুমি এই মেয়েটাকে আমার ভার্সিটিতে ভর্তি করিয়েছ কেন? ওর কি যোগ্যতা আছে আমার ভার্সিটিতে পড়ার? একদিন আমি বাড়িতে ছিলাম না আর তার মধ্যে এত কিছু হয়ে গেল। তোকে কতবার বলছি না আমাকে মম বলবি না, সুন্দর করে আম্মু ডাকতে পারিস না? ভার্সিটিতে তোর নয়, আমার বান্ধবীর। আর আলোর যোগ্যতা আছে কিনা সেটা তুই সময় হলে তুই জানতে পারবি। বর্ষ আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আলোর তো খুব রাগ হচ্ছিল। নিজেকে সামলানোর জন্য সে গেস্ট রুমের দিকে হাঁটা শুরু করে। আলো একটু বাগানের দিকে আসছিল। উদ্দেশ্য পড়ন্ত বিকেলে বাগানে একটু হাঁটাহাঁটি করা। আচমকাই নিজের পিছনে কারো উপস্থিতি অনুভব করে আলো। ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকিয়ে বর্ষকে দেখে আলো বরকে যায়। এই লোকটাকে দেখলে আলোর মাথায় রাগ উঠে যায়। তাও যে লোকটা আলোর পিছনে কেন বারবার চলে আসে আলোর কাছে সেটাই বোধগম্য হচ্ছে না। আলো চলে যেতে যাচ্ছিল, তখনই বর্ষ জিজ্ঞেস করে, কি উদ্দেশ্য তোমাদের? কেন এসেছো এই বাড়িতে? আলো দাঁড়ালো, বর্ষর দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বলল, বাসার তাগিদে ঢাকায় পা রেখেছিলাম। আল্লাহর রহমতে আপনার মায়ের মতো এত ভালো মানুষের সাথে দেখা হয়ে গেল, তাই এই শহরে মাথা গোজার একটা ঠাঁই পেলাম। এসব নাটক আমার মা ভাইকে গিয়ে দেখাও, আমায় দেখাতে আসবে না। তোমাদের মতো মেয়েদের আমার খুব ভালো করে চেনা আছে। নিশ্চয়ই তোমাদেরকে কেউ পাঠিয়েছে আমাদের ক্ষতি করার জন্য। আলো খুবই অপমানিত বোধ করলো এমন কথা শুনে। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই স্যার, আপনি চাইলে আমাদের সন্দেহ করতেই পারেন। জীবনে তো বালুর চেয়ে খারাপ পরিস্থিতিতেই বেশি পড়েছি। এখন আপনি এই বাড়ি থেকে বের করে দিন। আমার জীবনে বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দেওয়া তো এখনও বাকি আছে। চোখের জল মুছতে মুছতে চলে যায় আলো। বর্ষ সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি জানি সব এই মেয়েটার নাটক, কারো কারো আরও নাটক। মেয়ে, তোমাদের এই নাটক আর বেশি দিন টিকবে না। খুব শীঘ্রই তোমাদের আসল উদ্দেশ্য আমি বের করব খুঁজে। জরিনা আলোকে কন্দনরত অবস্থায় বাড়িতে আসতে দেখে বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা হয়েছে। জরিনার স্বভাব হলো তিলকে তাল করা, তাই তো সুমনাকে গিয়ে বলতে থাকে, ম্যাডাম আপনি জানেন ওই আলো মেয়েটা না একটু আগে কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। আমার আগেই মনে হয়েছিল ওদের মধ্যে কোনো গাপলা আছে। সিরিয়ালে দেখছিলাম এরকম মানুষের বাড়িতে আশ্রিত হয়ে থেকে পরে বাড়ির বউ হয়ে যায়। কী যেন সিরিয়ালটার নাম? হ্যাঁ হ্যাঁ, কে আপন কে পর। আমার মনে হচ্ছে এই আলো মেয়েটাও সে মতলবেই আছে। তুমি আর বাজে কথা বলো না তো জরিনা। কোথায় মেয়েটা, কী কারণের কাছে সেটা খোঁজ নেবে তা না, আমি দেখছি মেয়েটার কী হলো। জরিনা তখন মুখ বাঁকিয়ে বলে, ঢং যত, একদিনে মেয়ের কারণেই আপনাকে ভুগতে হবে। মিলিয়ে নিয়েন আমার কথা। আলো আজও ভার্সিটিতে এসেছে। এসে দেখা হয়ে গেল রুহি বনানীর সাথে। আলো মেয়েটাকে যত ইগনোর করার চেষ্টা করে, মেয়েটা আরও তত পিছনে গড়ে তার। রুহি বনানী আলোকে বলে, শুনলাম তুমি বর্ষা স্যারের বাড়িতে থাকো, কথাটা কি ঠিক? আলো হতবাক হয়ে যায় রুহি বনানীর কথা শুনে। তুমি কিভাবে জানলে এই কথা? গোটা ভার্সিটির সবাই জানে, আর আমি জানবো না? এটা তো এখন টক অফ দ্য টাউন হয়ে গেছে। সত্যি করে বলো তো, তুমি কি বর্ষা স্যারের গার্লফ্রেন্ড? পাগল নাকি তুমি? আমি তাও আবার ওই রাগী লোকটা? এটা কোনো দিনও সম্ভব না। না হলেই ভালো। তুমি শুধু আমার ভাই। কি বললে তুমি? কিছু না, চলো ক্লাসে যাই, ক্লাসের টাইম হয়ে গেছে। আলো আর কিছু না ভেবে রুহি বনানীর পিছনে যেতে থাকে। কিছুটা সামনে এগিয়ে যেতে কেউ তাকে ফোন করে। আলো তুমি যাও, আমার কল এসেছে, আমি একটু কথা বলে নেই তারপর যাব। আলো নিজের মতো করে চলে যায়। রুহি বনানী ফোনটা রিসিভ করে। বিপরীত দিক থেকে কেউ রাগী কণ্ঠে বলে, মুখে লাগাম দিতে পারিস না? আজ তোর জন্য সব কিছু পাশ হয়ে যেত। এই জীবনে প্রথম কোনো মেয়েকে আমি পছন্দ করেছি। আমি চাই ওর মন জয় করতে। আর তুই তো জীবনে আমার কোনো উপকারই করলি না, অন্তত ক্ষতি করিস না। কি বলছিস ভাইয়া? আমি আলোকে কিছুই বলবো না। তুমি কবে থেকে ভার্সিটিতে আসবে? আসবো মানে অলরেডি এসে গেছি।
তো সামনে দেখ। রুহি বনানীর সামনে তাকিয়ে মুচকি হাসে। রুহির ভাই রানা হোসেন দাঁড়িয়ে আছে। রানা তাদের ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। গতকাল আলোর সাথে তোলা ছবি সেই দেখিয়েছিল রানাকে। রানা আলোকে প্রথম দেখে তার প্রেমে পড়ে যায়। আজ রানা অনেকদিন পর ভার্সিটিতে এলো শুধুমাত্র আলোর সাথে দেখা করার জন্য। তার উদ্দেশ্য যে করেই হোক আলোকে নিজের প্রেমে ফেলা। আপনি কেন সবাইকে বলছেন আমি আপনাদের বাড়িতে থাকি? আলোর প্রশ্ন শুনে বর্ষর কোনো ভাবান্তর নেই। বর্ষ নিজস্ব ভঙ্গিমায় চশমায় হাত দিয়ে বলে, ভার্সিটির সবার তো এটা জানা উচিত যে এই ভার্সিটির নতুন স্টুডেন্ট কেমন, যে অন্যের বাড়িতে এসেছে কোনো বাজে উদ্দেশ্যে। আপনি কিছু না জেনে এমন কথা বলতে পারেন না। আপনি আপনার মতো মানুষ যে কীভাবে সুমন আন্টির ছেলে হলো আমি তাই বুঝতে পারলাম না। কথাগুলো এক নাগাড়ে বলে চলে আসে আলো। তার চোখে জমেছে বিন্দু বিন্দু অশ্রুকণা। আচমকায় কেউ এসে আলোর চোখের অশ্রুকণাগুলো মুছে দিয়ে বলে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তোমার এই চোখের জল অমূল্য আলো, এটা অপাত্রে দান করো না। আলোর বিস্ময় ভরা চোখে লতার দিকে তাকায়। লতা শুধু একটু মুচকি হাসে। লতাই হাসি দিয়ে যেন তার হৃদয়ে থাকা অসীম যন্ত্রণা লুকানোর চেষ্টা করছে। আলো নিজেকে নিজেই বড্ড উদাসীন। তাই বলে, জানো তো লতা, আমার জীবনে ভালো কিছু আশা করা বল। আমার জন্মের পর আমার মায়ের মৃত্যু হয়েছে। বিয়ের পর স্বামীর অত্যাচার সহ্য করতে হয়েছে। ডিভোর্সি হতে হয়েছে। ভালোবাসার মানুষটার কাছে ঠকে যেতে হয়েছে। সমাজের মিথ্যা অপবাদ সহ্য করতে হয়েছে। আরও অনেক কিছু। এত কিছুর পরেও আমার জীবনে এখনও বিবর্ণ থেকে গেল। 20 বছর ধরে বিবর্ণ আলোকবর্ষ পাড়ি দিয়েও বিন্দুমাত্র আলোর দেখা পেলাম না। এখন তো আমার নিজের মৃত্যু কামনা করতে ইচ্ছে করে। এত কষ্ট করে বেঁচে থাকার তো কোনো মানেই হয় না। আলোর কথা শুনে লতার চোখ মুখ শক্ত হয়ে যায়। লতা আলোর কথা শুনে খুবই রেগে যায়। তুমি নিজের মৃত্যু কামনা করো না। আমাদের মানুষের জীবন এমনই। আমরা সবাই নিজেদেরকে সব থেকে বেশি অসুখী ভাবি। কিন্তু যদি ভালো করে খেয়াল করে দেখতে পারবো, সবার জীবনে কোনো না কোনো সমস্যা আছে। সেই সব সমস্যার কথা শুনলে হয়তো আমাদের নিজেকে সব থেকে সুখী মানুষ মনে হবে। তুমি শুনবে আলো আমার গল্প? আলো মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ শুনবো। লতা আবারও হানা দেয় নিজের বেদনাদায়ক অতীতে। গোপালপুর জেলার একটি গ্রামে জন্ম হয় লতার। তার বাবা লতিত দাস, মা মোহনা দাস। লতার বাবা ছিল একজন সামান্য দিনমজুর। লতারা ছিল 2 বোন 1 ভাই। লতার বোন খুবই সুন্দরী ছিল, সেখানে লতা কালো, যার কারণে লতার মা বাবা তাকে খুবই অবজ্ঞা করত। ছোটবেলা থেকে দারিদ্র আর অবহেলায় বড় হয়েছে। লতার বোনের স্বামীর চরিত্র একদমই ভালো ছিল না। একদিন লতা একা বাড়িতে ছিল। লতার বোনের স্বামী সেদিন লতার একাকিত্বের সুযোগ নিয়ে লতাকে দর্শন করার চেষ্টা করে। তার চিৎকার শুনে গ্রামের অনেকে উপস্থিত হয়। আশ্চর্যজনকভাবে সেদিন কেউ লতার পাশে ছিল না। লতা তার সাথে নোংরামি করে গায়ে ডলে পড়ে। লতা সেদিন চিৎকার করে বলে সে নির্দোষ, কিন্তু তাকে কেউ বিশ্বাসই করেনি। সেদিন সালিশে লতাকে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত হয়। লতা বাধ্য হয়ে নিজের বাড়ি ছেড়ে চলে আসে ঢাকা শহরে। তখন থেকে লতার জীবনযুদ্ধ শুরু। প্রথম প্রথম রাস্তায় রাস্তায় ভিক্ষা করে তাকে নিজের দিন অতিবাহিত করতে হয়েছে, তবুও হার মানেনি। তাই অনেক কষ্ট করে টিউশনি জোগাড় করে কোনো রকমে মাথা গোঁজার মতো একটা ঠাঁই পায়। আজ অবধি এভাবেই লড়াই করে যাচ্ছে লতা। লতার জীবনের গল্প শুনে অজান্তে আলোর চোখ থেকে জল চলে আসে। অথচ লতা হেসে হেসে নিজের গল্পগুলো বলছিল। জীবন মানেই যন্ত্রণা আলো, এত ভেবে লাভ নেই। চলো এখন ক্লাসে যাই। লতার সাথে ক্লাসে যায়। আজও প্রথম ক্লাস বর্ষর। আলো বর্ষার দিকে একটুও তাকাচ্ছিল না, শুধু নিজের খাতায় নোট করছিল। বর্ষার সহ্য হয় না এমন ব্যবহার। তাই বর্ষ বলে, এই নতুন মেয়ে, তুমি কি বুঝতে পারছো পড়া? আলোর অকপট উত্তরে বর্ষা একদমই খুশি হয় না। বিড়বিড় করে বলে, কিসের এত অহংকারে মেয়েটার? বর্ষ মাহমুদের সাথে এমন ব্যবহার আমি তো সহ্য করব না। ক্লাস শেষে সবাই যে যার মতো করে বেরিয়ে যায়। রুহি বনানী আলোকে এসে বলে, চলো একসাথে কফি খেতে যাই। আলো যদিও বা রাজি হচ্ছিল না। রুহি বনানী জেদের কাছে হেরে যায়। লতাকে সাথে করে নিয়ে আসতে চাইলেও লতা কাজের কথা বলে মানা করে দেয়। ক্যান্টিনে এসে রুহি বনানী আলোকে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায়। আলো বসে বসে বিরক্ত হচ্ছিল। রানা চলে এসে আলো সামনের সিটে বসে পড়ে। আলো তাকে দেখে চমকে যায়। সরি, আমি আসলে বসলে কি তোমার কোনো সমস্যা হবে এখানে? আমি রানা হোসেন, তোমার সিনিয়র। না, কোনো অসুবিধা নেই। রানা এবং আলো একসাথে বসে কফি খায়। রানা জেসে আলোর সাথে কথা বলছিল বিভিন্ন বিষয় নিয়ে। আলো স্তুতিবোধ করলেও কিছু বলতে পারছিল না। দূরে দাঁড়িয়ে আলো আর রানাকে একসাথে দেখে রাগে ফুঁসছিল বর্ষ। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিবর্ণ আলোকবর্ষ। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।